আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া অবশেষে বুটেক্স ফিজিক্সের উপর একটা ক্লাস নিয়ে চলে আসছি। বুটেক্স ফিজিক্স অ্যান্ড বুটেক্স ফিজিক্সে আজকে আমরা টপিক সাজেশন, অ্যানালাইসিস এবং প্রশ্ন সলভ করব। মোটামুটি 20 থেকে 25টা মতো প্রশ্ন সলভ করব, যেগুলা বুটেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং একটা টপিক সাজেশন দিব। এই টোটাল ক্লাসটা জুড়ে আমি কিছু টপিক আলাদা করে লিখে রাখছি। সেই টপিকগুলো আমি ক্লাসের মাঝখানে একটা দুইটা ম্যাথ সলভ করার পরই তোমাদেরকে সাজেশন দিব। সো তোমরা যারা যারা বুটেক্সে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবাইকে অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে। আমার যে প্রিভিয়াস ক্লাসটা তোমরা প্রায় 7000 স্টুডেন্ট দেখে ফেলছো ইতিমধ্যে। এই ক্লাসটা আমি আরও আগে দিতাম, বাট আমার মাঝখানে একটা কাজ চলতেছিল, খুবই ইম্পর্টেন্ট কাজ। আমি একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ওয়েবসাইটটা নিয়ে একটু কাজ চলতেছিল। সো ওই জিনিসপত্রগুলো সামলাইতে একটু বাইরে কাজ ছিল, সেগুলো করতে যেয়ে আমি পর্যাপ্ত পরিমাণে সময় এটাতে দিতে পারি না, এবং অনেক লেটে যে তোমাদের শ্যুট করতেছি। এবং শ্যুটটা শেষ হলে আমি যতক্ষণ এই ক্লাসটা দিব, তোমার হাতে 24 ঘন্টার মতো সময় থাকবে। এর ভিতরে যে কোনো একটা টাইমে এই জিনিসটা রিভিশন দিয়ে যেও, তোমার পরীক্ষার হলে অনেক বেশি হেল্প করবে, এটা আমার বিশ্বাস। আর তোমরা যারা যারা এই ক্লাসগুলো দেখতেছো, তোমাদের ভিতরে 600 স্টুডেন্ট বুটেক্সিয়ান হয়তো হয়ে যাবা। 6-7 হাজার স্টুডেন্ট দেখতেছো, তার ভিতরে 600 স্টুডেন্ট বুটেক্সিয়ান হবা। সো তোমরা যারা যারা বুটেক্সিয়ান হবা, তোমাদের জন্য আরও অগ্রিম শুভকামনা রইল। যারা হবা না, তোমরা হচ্ছে যে চেষ্টা করছো, সামনে আরও অনেক কিছু চেষ্টা করতে হবে। যারা হবা তারা হয়তো আমার মতো বুটেক্সের টি শার্ট পরবা, ঠিক আছে? 4 বছর যাবত আমিও বুটেক্সের অনেকগুলো টি শার্ট পরছি, বুটেক্স ব্র্যান্ড এটাকে ধারণ করছি, এবং বুটেক্সকে সাথে নিয়ে আমি এত দূর পর্যন্ত আগাইছি। একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি একটা ভালো প্ল্যাটফর্ম দেয়। সো সেই ক্ষেত্রে বুটেক্স আমাকে একটা প্ল্যাটফর্ম দিছে, তার উপর ডিপেন্ড করে আমি এত দূর আসছি। সো বুটেক্সের কাছে আমি কৃতজ্ঞ থাকবো সবসময়, অনেকটা, সারা জীবনই হয়তো। এবং আমার সাথে বুটেক্স নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে। তোমরা যারা যারা সামনের এই জার্নিটাতে বুটেক্সের সাথে সাথে আগাবা, তোমাদের জন্য শুভকামনা থাকবে। সো দেরি না করে শুরু করো, আশা নিয়ে ক্লাসটি করো। ইনশাল্লাহ এই 6-7 হাজার স্টুডেন্ট যারা এই ক্লাসগুলো দেখতেছো, তোমাদের ভিতর থেকেই 600 স্টুডেন্ট হয়তো বেরিয়ে আসবে। কেউ হয়তো অনেক খারাপ প্রিপারেশন নিয়ে এই ক্লাসগুলো থেকে বেরিয়ে আসবা, আবার কেউ হয়তো অনেক ভালো প্রিপারেশন নিয়ে এই ক্লাসগুলো না করার কারণে সিটকে যাবা। সো যাই হোক, ভালো করে পড়াশোনা করে দেখা হবে তোমাদের সাথে বিজয়ে, দেখা হবে তোমাদের সাথে ক্যাম্পাসে। বুটেক্স ক্যাম্পাসে আমাকে নিয়মিত পাওয়া যায়। সো তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। যারা যারা বুটেক্সের জন্য একদম হার্ডকোর প্রিপারেশন নিচ্ছ, একটু কমেন্টে জানাই যেও। আমাদের এই ক্লাসে যে সমস্ত টপিক সাজেশনগুলো আমরা দিব, এগুলো হচ্ছে একটা দুইটা ম্যাথ পরে আমি তোমাদেরকে দিব ইনশাল্লাহ। সো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করি। এই ক্লাসে আমরা ফিজিক্সের চমৎকার চমৎকার কিছু জিনিসপত্র শিখবো, যেগুলো বুটেক্সে সবচেয়ে বেশি আসে। প্রথমেই দেখো, আমাদের বুটেক্সে একটা গতবারই আসা একটা ম্যাথ আমরা একটু দেখার চেষ্টা করি। এই টপিকটা খুবই ফেভারিট একটা টপিক, এই জন্য এই টপিকের ম্যাথটা আগে তোমাদেরকে করাচ্ছি। বলছে দেখো, 10 কেজি ভরের একটি পাথর 5 মিটার উচ্চতা থেকে, তো খেয়াল করো, এটা ধরো আমাদের মাটি, বা এটা ধরো আমাদের মাটি, এই জায়গাতে আমাদের একটা পাথর আছে, এই পাথরটার ভর হচ্ছে 10 কেজি। সো 10 কেজি ভরের একটা পাথর এখান থেকে পড়তেছে আমার মাটিতে। সো মাটিতে যখন পড়ছে, তখন এটা হচ্ছে 5 মিটার উচ্চতা থেকে পড়তেছে। সো 10 কেজি ভরের একটা পাথর 5 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়লো। এবার বলছে মাটিতে পোতা একটি পেরেকের উপর খাড়াভাবে পড়লো। সো এই জায়গাতে আমাদের একটা পেরেক পোতা আছে, ঠিক আছে? সো পেরেকের উপর খাড়াভাবে পড়ছে। তো এটা যদি একটা পেরেক হয়, আর এর উপরে যদি এই পাথরটা খাড়াভাবে পড়ে, তাহলে পেরেকটা ভিতরে ঢুকে যাবে। এই পেরেকটা কি হবে? পেরেকটা ভিতরে ঢুকে যাবে। যদি পেরেকটি ভিতরে ঢুকে যায় এবং 3 সেন্টিমিটার প্রবেশ করে, তবে মাটির গড় প্রতিরোধ বল বের করো। তাহলে যখন পেরেকটি ভিতরে ঢুকছে, ঢোকার সময় এই পেরেকটি মাটির ভিতরে মাত্র 3 সেন্টিমিটার প্রবেশ করতেছে। 3 সেন্টিমিটার প্রবেশ করতেছে। মাটির ভিতরে যখন প্রবেশ করার চেষ্টা করতেছে পেরেক, তখন এই মাটি তো আর বসে থাকবে না, সে একটা প্রতিরোধ বল দিবে। কি দিবে? একটা প্রতিরোধ বল দিবে। সো খেয়াল করো, এই জায়গা থেকে এইটুকু উচ্চতায় থাকার কারণে আমরা এই ইটের একটা শক্তি পাই, সেই শক্তিটা হচ্ছে mgh। আর এখান থেকে এইটুকু ঢোকার জন্য আরেকটা শক্তি পাই, সেটা হচ্ছে mgx। আর এখানে একটা প্রতিরোধ বল কাজ করে, সেটা হচ্ছে fx। সো আমাদের এখানে 3টা পোরশন। একটা পোরশন হচ্ছে এই উচ্চতার জন্য শক্তি, ভিতরে ঢোকার শক্তি, আর ভিতরে যখন ঢুকতেছিল এই উচ্চতার শক্তি নিয়ে, তখন এর বিরুদ্ধে একটা বল কাজ করছে। তো খেয়াল করে দেখো, এখানে যে 3টা বল আছে, প্রথম বলটাও এই দিকে যাচ্ছে, দ্বিতীয় বলটাও এই দিকে যাচ্ছে, বাট 3 নাম্বার বল, প্রতিরোধকারী বল, বিপরীত দিকে যাচ্ছে। তার মানে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি যে mgh প্লাস mgx ইকুয়ালস টু fx।
এটা আমরা বলতে পারি। তো বলছে দেখো এখানে মাটির গড় প্রতিরোধকারী বলটা এটা নির্ণয় করো। সো গড় প্রতিরোধকারী বল বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? এই এফটা বোঝাচ্ছে। ভাই এই ম্যাথ তুমি পাবা, এই ম্যাথ পাবা। সো ম্যাথটা ভালো করে দেখে যাও, এই ম্যাথ পাবা, বুঝতে পারছো? এই ম্যাথ তুমি পাবা। তো এই জায়গাতে আমরা এই যে গড় প্রতিরোধকারী বল এফ ইকুয়ালস টু, দেখো এখানে আমরা mgh প্লাস mgx ডিভাইডেড বাই নিচে আমরা x লিখতে পারি। আচ্ছা তোমাদের সাথে একটা কথা বলি, ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমার প্রিভিয়াস বুটেক্সের কেমিস্ট্রি যে দুইটা ক্লাস, এই দুইটা ক্লাসের আগে আমি একা একা খাতায় রাফ ক্যালকুলেশনগুলো করি নাই। জেনারেলি আমি আমার প্রত্যেকটা সলিউশন কোর্সের প্রত্যেকটা ক্লাস নেওয়ার আগে 1 থেকে 2 ঘন্টা বসে বসে ওই চ্যাপ্টারের উপর পড়াশোনা করি, ব্যাক ক্যালকুলেশন করি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন যেগুলো অন্য জায়গা থেকে আউটসোর্স করা দরকার ওগুলো আমি করার চেষ্টা করি, পড়ে তারপরে আমি পড়াই। সো আমি ওই ক্লাস যে দুইটা এত তাড়াহুড়া ছিল এবং সময় চলে আসছিল এবং অন্যান্য অনেক ব্যাচের ক্লাস থুয়ে আমার নিতে হয়েছে। সো আমি এগুলো ব্যাক ক্যালকুলেশন করি নাই। সো আমার একটা ক্যালকুলেশন মিস্টেক করার হ্যাবিট, এটা সে অ্যাডমিশন টেস্ট থেকেই আসে। সো ওই জায়গা থেকে আমি বেশ কিছু ক্যালকুলেশন একটু উল্টাপাল্টা করছি, বেশ কিছু জিনিসপত্রে আমার একটু অ্যাকুরেসিতে প্রবলেম হয়েছে গত ক্লাসে। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। সো আমি পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করি যে পড়ানোর জন্য। আমি যেভাবে, দেখো প্রত্যেকটা মানুষের তো একটা পড়ানোর স্টাইল থাকে, আমার একটা নিজস্ব কথা বলার স্টাইল, পড়ানোর স্টাইল আছে। এর পাশাপাশি যখন তুমি ভালো টিচার হয়ে উঠতে যাবা তখন তুমি ভালো কন্টেন্ট ডেলিভারি করবা এবং সেটা বেটার অ্যাকুরেসিতে। সো আমি বেটার অ্যাকুরেসির জন্য সবসময় আরও বেশি পড়ার চেষ্টা করি। বাট ওই ক্লাস দুইটাতে একটু প্রবলেম হয়েছে, আমি তার জন্য খুবই সরি। যেইটুকু ছোট ছোট জিনিসপত্রে অ্যাকুরেসি মেইনটেন হয় নাই, ওগুলা কোন কোন জায়গাতে হয় নাই সেটা তুমি একটু জাস্ট কি করবা, ওই কমেন্ট সেকশন দেখলে বুঝতে পারবা। যে একটা জায়গায় একটু প্রবলেম হয়েছে, 2 জায়গাতে, একটা ক্লাসে 2 জায়গাতে, পরের ক্লাসে হয়তো 1 জায়গাতে, 3টা জায়গাতে একটু প্রবলেম হয়েছে। ওই 3টা জিনিস দেখবা কমেন্ট সেকশনে অনেকেই বলছে। সো কমেন্ট সেকশনে যেগুলো বলছে ওগুলো দেখলেই তোমার অ্যাকুরেট হয়ে যাবে যে ভাইয়া এই জায়গাতে ক্যালকুলেশনটা একটু ভুল করছে, বা এই জায়গাতে ফর্মুলা ঠিক লিখছে বাট উত্তরটা উল্টা লিখছে। সো এটা বুঝতে পারবা। সো আমি তার ভিডিও দিতেছি না, ওগুলো দেখাও দিতেছি না, এই জন্য তোমাদের বলে দিলাম যাতে তোমরা সাবধানে থাকো। সো দেখো আমাদের এই জায়গাতে আমরা মেইন ফর্মুলাটা তো বুঝছি। এবার এখানে আমাদের ভর ছিল 10 কেজি। সো আমরা 10 কেজি ভর দিলাম, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান দেখো আমাদের কত, 5 মিটার, প্লাস এই জায়গায় দেখো 10 কেজি 9.8 ইন্টু এক্স এর মান, এক্স কত গেছে 3 সেন্টিমিটার। সেখানে এইটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা মিটারে চলে গেল, ডিভাইডেড বাই, খেয়াল করো নিচে আমার আরেকটা আছে কি এক্স। সো এক্সটাও কত হবে 3 সেন্টিমিটার, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -2। সো এইটার তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটারে বসাবা, যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড আছে, এটা ক্যালকুলেটারে বসালে তুমি এখান থেকে কারেক্ট অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে? সো এটা যদি কারেক্ট অ্যান্সার পাও তাহলে সেটা বসাই দিলেই আমি এখান থেকে ফোর্স পাচ্ছি নিউটনে। এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ম্যাথ, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জানতে হবে। সো আশা করি এই ম্যাথটা তোমরা পারবা। ওকে, পরের ম্যাথটাতে আসো। বলছে একটা পানির পাম্প প্রতি মিনিটে এত কেজি পানি তুলতে পারে। তাহলে এখানে দেখো টাইম দেয়া আছে আর এখানে দেখো ভর দেয়া আছে। পানি শেষ করতে পারে যদি পানি এত মিটার পার সেকেন্ড বেগে, এখানে দেখো বেগ দেয়া আছে, বেগে বের হয়ে আসে, তাহলে পাম্পের ক্ষমতা কত? তাহলে দেখো পাম্পের ক্ষমতা বের করতে বলছে, পি বের করতে বলছে। আমরা জানি পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি, বাট এখানে দেখো টি দেয়া আছে, এম দেয়া আছে আর ভি দেয়া আছে, তাহলে ভি এর মাধ্যমে টি বের করতে হবে, নর্মাল না। তার মানে আমাদের এখানে একটু চেঞ্জ করা লাগবে। সো আমরা জানি, খেয়াল করো, আমরা জানি এই জায়গাতে খেয়াল করো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস ডিভাইডেড বাই টি, এটা আমরা জানি, তাই না? এফ এস ডিভাইডেড বাই টি। সো আমরা এখানে যখন টি এর মাধ্যমে বের করতে যাব, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, আমাদের এখানে কি বলছে, ক্ষমতা বের করতে বলছে, তাহলে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস। সো এখানে খেয়াল করলে দেখো এই জায়গাতে যদি আমরা খেয়াল করি তাহলে দেখো এই এফ ইন্টু এস বাই টি মানে হচ্ছে ভি, তাহলে আমরা ভি পেয়ে গেলাম। এখন শুধু ভি পাইলে হবে, আমাদের এখানে তো এম বের করা লাগবে, আর হচ্ছে আমার বের করা লাগবে, আরো হচ্ছে একটা টি নেওয়া লাগবে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা পরের স্টেজে করি, দেখো এফ ইকুয়ালস টু আবার আমরা পাই এম এ ভি, এম এ ভি। এবার খেয়াল করো এই এম এ রেখে দিলাম, এ মানে আবার ভি ডিভাইডেড বাই টি ইন্টু ভি। সো দেখো টোটাল মিলে ক্যালকুলেশন করলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি, দেখো টোটাল মিলে ক্যালকুলেশন করলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি। এই যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি, দেখো এই যে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি, এখান থেকে আমি পাওয়ার পি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই টি বসায় বের করতে পারি। তো এম এর ভ্যালু কত, ওখানে দেখো 2400 কেজি, সো 2400 ইন্টু ভি স্কোয়ার, ভি এর ভ্যালু কত দেখো 3 মিটার পার সেকেন্ড, টি স্কোয়ার ডিভাইডেড বাই টি। টি দেখো আমার এখানে 60 মিনিট, 60 মিনিট পাওয়ার যখন বের করতে যাইবো তখন ওয়ার্ড দিয়ে বের করতে গেলে আমার সেকেন্ডে বের করা লাগবে, তো এখানে আমি নিব 60। সো ক্যালকুলেশন করলে প্রতি মিনিটে 60 সেকেন্ড।
তো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে। একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো, এই 6 3 8 4 6 24, সেখানে আসবে হচ্ছে 4 6 24, 4 দিয়ে 6 4, তো একটা শূন্য কাটছে, এখানে 4 6 24 গেল, এখানে 40 আসলো। তাহলে দেখো 40 ইন্টু 9, 3 3 9, তো দেখো 4 নাম 36, তাহলে এখানে আসবে হচ্ছে 360 ওয়াট। এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত কত পাবো? 360 ওয়াট পাবো। এখন এখানে আমাদের বলছে যদি ওই পাম্পটাই আমরা যদি আরো 5 ঘন্টা চলে তাহলে কৃত কাজের পরিমাণ কত। তাহলে এই পাম্পটাই যদি আরো 5 ঘন্টা চলে তাহলে কৃত কাজের পরিমাণ বের করতে হবে। তাহলে দেখো কৃত কাজ W = PT, তাহলে দেখো অলরেডি আমরা P এর ভ্যালু জানি যে 360 ওয়াট, এটাকে আরো 5 ঘন্টা চালাবো, তাহলে 5 ঘন্টা চালালে 5 ঘন্টা প্রতি ঘন্টায় আরো 3600 সেকেন্ড, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমি কৃত কাজের পরিমাণ পেয়ে যাব। তো খেয়াল করে দেখছো বুটেক্সের কোশ্চেন খুব ইজি হয় না? একদম ইজি হয়। তোমার প্রশ্ন পড়তে হবে, প্রশ্নকে বের করে এনে ফর্মুলাতে বসাইতে হবে, প্রশ্ন পড়তে হবে, প্রশ্নকে বের করে এনে ফর্মুলাতে বসাতে হবে, তাহলে তুমি কিন্তু বুটেক্সের যেই ম্যাথ এগুলো ইজিলি পারবা। এবং আমি খেয়াল করে দেখছি বুটেক্সের ক্ষেত্রে, আমি একটু সাজেশন দিই তোমাদের, বুটেক্সের ক্ষেত্রে 10টা যে ফিজিক্স কোশ্চেন থাকে, ফিজিক্সে যে টোটাল 10টা কোশ্চেন থাকে, এই 10টার ভিতরে 7টা পারা যায়। হ্যাঁ, এই 3টা মতো কোশ্চেন বা কখনো কখনো 2টা থেকে 3টা মতো কোশ্চেন একটু কঠিন করা হয়, 7 থেকে 8টা কোশ্চেন পারা যায়, 7 থেকে 8টা কোশ্চেন ইজিলি পারা যায়। 2টা কোশ্চেন একটু কঠিন হয় বা 2টা 3টা কোশ্চেন কঠিন হয়, তোমাকে পরীক্ষার হলে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে ওই 2-3টা কোশ্চেন তোমাকে ইয়া করা লাগবে, একটু স্কিপ করা লাগবে। আমি একটা অ্যানালাইসিস করে তোমাদের জন্য কিছু টপিক লিখে রাখছি যে বুটেক্সের জন্য আসলে কোন কোন টপিকগুলা গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আসে। সো আমি একটু ওই টপিকগুলা লিখে দিই। হ্যাঁ, সো ওই টপিকগুলোর ভিতরে খেয়াল করো, আমাদের প্রথমেই আসে হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, খুব আসে বুটেক্সে, এইটা থেকে আমাদের কোশ্চেন দেয়। আলোক তড়িৎ ক্রিয়া, এই টপিকটা ভালো করে পড়তে হবে। আলোক তড়িৎ ক্রিয়া মানে কি? ওই যে একটা লোহার উপর আলো পড়লে তারপর হচ্ছে ওখানে তোমার কার্যপেক্ষক শক্তি থাকে, আর একটা লাইটের একটা অংশ বা ইলেকট্রন একটা অংশ দূরে একটা নির্দিষ্ট গতিতে বের হয়ে যায়। সো আলোক তড়িৎ ক্রিয়ার যে ফর্মুলাটা আছে যে E = W0 প্লাস EK ম্যাক্স, এই ফর্মুলার যে ইয়াটা আছে, ফিনোমেনাটা আছে, এই ফিনোমেনাটা এই জায়গা থেকে কোশ্চেন আসে। সো এটা একটু ভালো করে শিখে রাখবা। সো আলোক তড়িৎ ক্রিয়ার পাশাপাশি পরে আমাদের আর কোথা থেকে কোশ্চেন আসে দেখো, সেকেন্ড দোলক থেকে কোশ্চেন দেয়। সেকেন্ড দোলক রিলেটেড যত রকম ম্যাথ আছে এইগুলা আমাদের দিবে। সেকেন্ড দোলকের পাশাপাশি দেখো G = Gm / R², এই ফর্মুলা থেকে আমাদের প্রশ্ন তৈরি করে দেয়। G = Gm / R²। তাছাড়া কুয়া থেকে পানি তোলা, কুয়া থেকে পানি উত্তোলন, কুয়া থেকে পানি তোলা এই রিলেটেড ম্যাথ দিবে। এবং কুয়া থেকে পানি তোলার ক্ষেত্রে কর্মদক্ষতা, হ্যাঁ, কর্মদক্ষতা বের করতে বলবে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে আমরা ম্যাথ পাবো, কুয়া থেকে পানি তোলা এবং এই জায়গা থেকে কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ আমরা বের করব। এছাড়া খেয়াল করে দেখছি ক্রস গুণন ডট গুণন, ক্রস গুণন কম আসে, ক্রস গুণন ডট গুণন কম আসে, বাট এখান থেকে ক্রস গুণন ডট গুণন থেকে ম্যাথ দেয়। সো এই ক্রস ডট এই দুইটা ভালো করে পড়বা। পাশাপাশি খেয়াল করো আরো আমাদের জায়গা আছে, যেমন হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক। প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক এটা কোন জায়গাতে বলো তো? বিবর্ধন গুণাঙ্ক, বিবর্ধন গুণাঙ্ক এটা কোন জায়গাতে বলতে পারবা? এটা হচ্ছে আমাদের ওই যে সেমিকন্ডাক্টরে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, এই জায়গা থেকে তুমি ম্যাথ পাবা। সো এটা ভালো করে দেখে রাখতে হবে। প্রবাহ বিবর্ধন গুণাঙ্কের পাশাপাশি আমাদের এই জায়গা থেকে ক্ষয় ধ্রুবক, তোমার নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে ক্ষয় ধ্রুবক, এটা মাস্ট, এটা মাস্ট। এখান থেকে অনেকবার ম্যাথ আসছে, ক্ষয় ধ্রুবকের ম্যাথ, এগুলা ভালো করে দেখে যাবা, এর বেসিকটা ভালো করে দেখে যাবা, তুমি এখান থেকে পাবা। হ্যাঁ, পাশাপাশি ইয়ং গুণাঙ্ক, পয়সনের অনুপাত, ধারক। সো ইয়ং গুণাঙ্ক, পয়সনের অনুপাত এবং ধারকের এইগুলার ম্যাথ দেখবা, এই 3 জায়গার ম্যাথ দেখবা, ইয়ং গুণাঙ্ক, পয়সনের অনুপাত, ধারক। ডিটেল লিখলাম না, কারণ ডিটেল লিখলে একটা নতুন পেজ নিতে হবে। সো নতুন পেজ না নিয়ে আমি এই পর্যন্তই রাখলাম। এই 3 জায়গা থেকে তুমি ম্যাথ দেখবা, ইনশাল্লাহ বাকি তোমার কভার হয়ে যাবে। সো এই ছিল আমাদের মোটামুটি একটা সাজেশন, টপিক সাজেশন, কোন কোন টপিকগুলো আমাদের মাস্ট দেখা লাগবে। এই যে জিনিসপত্রগুলো আমি তোমাদের বলে দিলাম, এই টপিকগুলো আমাদের মাস্ট দেখা লাগবে, এগুলো দেখো, বাকি ইনশাল্লাহ তুমি এই ক্লাসটি করলেই তোমার কভার হয়ে যাবে। সো আমরা অলরেডি 2টা ম্যাথ দেখে ফেলছি। পরে আসো আমাদের এখানে পরের ম্যাথটা কি বলছে সমতল রাস্তায় 500 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 25 মিটার/সেকেন্ড বাঁক নিতে গেলে
তোমার এত কেজি ভরের একটি গাড়ির টায়ার এবং রাস্তার মাঝখানে ক্রিয়াশীল ন্যূনতম স্থিতি ঘর্ষণ বল নির্ণয় করো। তো আমাদের খেয়াল করে দেখো, এখানে একটা সমতল রাস্তা বলা আছে। সেই সমতল রাস্তা, এটা ধরো একটা সমতল রাস্তা, এই সমতল রাস্তার ব্যাসার্ধ বলা আছে, এটা কত? 500 মিটার। ঠিক আছে, 500 মিটার ব্যাসার্ধ। এবং এখানে একটা গাড়ি যখন এর উপর দিয়ে যাচ্ছে তখন গাড়ির বেগ v = 25 মিটার পার সেকেন্ড, এটা বলে দেয়া আছে। এবার বলছে এই যে গাড়ি, এই গাড়িটার ভর হচ্ছে আমাদের 900 কেজি, 900 কেজি। এবং বলে দেয়া আছে যে এই গাড়ি এবং রাস্তার টায়ার এর মাঝখানে যে স্থিতি ঘর্ষণ, সেই স্থিতি ঘর্ষণের ন্যূনতম কত হলে, মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ন্যূনতম কত হলে এই গাড়িটা নিরাপদে যাইতে পারবে বা বাঁক নিতে পারবে। সো আমরা জানি যখনই আমাদের এই ভেলোসিটি, ব্যাসার্ধ, গাড়ির ভর এইগুলা দেয়া থাকে, তখন আমাদের বাঁক নেওয়ার যে অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিতে পারবে, সেটা হচ্ছে tan θ = v²/rg। এটা এবার এই জায়গাতে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা তৈরি হয়, এই স্থিতি ঘর্ষণ গুণাঙ্ককে আমরা μs দিয়ে প্রকাশ করি। আমরা এটা জানি, আমরা ক্যালকুলেশন করে বের করছি, ফর্মুলা বের করছি, μs = tan θ। মানে আমরা এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিতে পারবো, খেয়াল করো, যত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁক নিতে পারবো সেই অ্যাঙ্গেলটা যদি আমরা tan এর ভিতরে বসাই তাহলে সে ঘর্ষণ গুণাঙ্ককে প্রকাশ করে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক μs = tan θ। তার মানে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক μs = v²/rg। তো এখান থেকে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের এখানে ঘর্ষণ গুণাঙ্ক কত তৈরি হবে, সো আমরা v² এর ভ্যালু মানে 25 এর স্কয়ার / r মানে কত? 500 * g মানে 9.8। সো এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এই জায়গায় যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের ন্যূনতম আমার একটা ভ্যালু আছে, ক্রিয়াশীল ন্যূনতম স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের যে মান, সেটা পেয়ে যাব। ঠিক আছে, সো এখানে শুধুমাত্র যে এই ফিনোমেনা থেকে প্রশ্ন আসে তা কিন্তু না। এই রাস্তার যেই ব্যাংকিং কোণ রিলেটেড অন্যান্য আরো অনেক প্রবলেম আসে। যেমন ব্যাংকিং কোণ রিলেটেড আর কি কি আসতে পারে? tan θ = h/rg, এই ফর্মুলা থেকে কোশ্চেন আসতে পারে। সো tan θ = h/rg থেকে আসলে সেটাও আমাদের পারতে হবে। ইচ অ্যান্ড এভরিথিং আমাদেরকে ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে। বুঝতে পারছো? সো আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, আমি একটা ছোট্ট জিনিস একটু অ্যাডজাস্ট করে আসি। আমার এখানে ফোকাসটা মেবি লক করা নাই, ফলে বারবার একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে বোর্ড আর এটা হচ্ছে কি বলে, কখনো কখনো বোর্ড মানে ঝাপসা হবে, কখনো কখনো আমার ফেস ঝাপসা হবে, এরকম ঘটনা ঘটতে পারে। আমি ফোকাসটা লক না করে ক্লাসটা নেওয়া শুরু করছি। সো আমি এটা একটু ঠিক করে তারপরে বাকি ক্লাসটা নিব। আমার সমস্ত রেকর্ড এবং লাইভগুলা আমি করি আমার ছোট ভাইয়ের সাথে। আমার ছোট ভাই সবসময় আমার সাথেই থাকে। তো ও এখন নাই, ও রোজার মাসে বাসায় চলে গেছে। ফলে আমার টোটাল রেকর্ডগুলা, এডিটিংগুলা অনেক কিছুই আমাকে একা একা করা লাগছে, যার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। সো যার কারণে দেখবা যে আমি ক্লাসের শুরুতে আগে রেকর্ডিং অন করে তারপরে আগে আসি। আগে কি হইতো, একদম শুরুর সেকেন্ড থেকে কথা বলতাম। আবার এই ভিডিওগুলা দেখা যাচ্ছে যে দ্রুত প্রসেসিং করার জন্য এডিট করা যায় না, ডিরেক্ট সফটওয়্যার দিয়ে রেকর্ড করে তারপর তোমাদেরকে দিতে হয়, যাতে তোমাদেরকে কম সময়ে দিতে পারি। তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরে বলছে দেখো, একটা পাত্রের ভিতরে 2 গ্রাম রক্ষিত 2 গ্রাম অক্সিজেন গ্যাসকে ধীরে ধীরে সমষ্ণ প্রক্রিয়ায়। সো সমষ্ণ প্রক্রিয়াটা কি? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ফর্মুলা, বয়েলের ফর্মুলা আসে কি? P1V1 = P2V2। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের গামার ভ্যালু আসে না, ফিজিক্সে আমরা জানি। সো এই প্রক্রিয়ায় প্রসারিত করে আয়তন 3 গুণ করা হলো। সো আয়তন কয় গুণ করা হয়েছে? 3 গুণ করা হয়েছে। এবার বলছে প্রসারণের ফলে গ্যাসটির এনট্রপির পরিবর্তন কত হবে। তো আমাদের এখানে গ্যাসটির এনট্রপির পরিবর্তন বের করতে বলছে। খেয়াল করো, গ্যাসটির এনট্রপির পরিবর্তন। সো এনট্রপির পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি এনট্রপির পরিবর্তন ds = dq/t। এটা হচ্ছে আমাদের এনট্রপির পরিবর্তন। এখন দেখো তো, যেইটা dq ওইটাকে dw বলতে পারি। dq মানে হচ্ছে কাজেরও পরিবর্তন, মানে কি আমাদের তাপই হচ্ছে আমাদের কৃত কাজ, তাহলে তাপের পরিবর্তন মানে কাজের পরিবর্তন। এবার দেখো, আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই কাজের পরিবর্তন dw = nRT ln V2/V1, এটা আসে nRT ln V2/V1 ডিভাইডেড বাই, দেখো নিচে আরেকটা t আছে। সো এখান থেকে কাটাকাটি করলে খেয়াল করো t কেটে যায়, আমরা এখানে nR ln V2/V1 এটা পাচ্ছি। সো nR ln V2/V1 পাওয়া মানে এখানে দেখো আমাদের 2 গ্রাম দেয়া আছে। এই 2 গ্রাম দিয়ে এখন আমরা মোল বের করতে পারবো। যেহেতু অক্সিজেন গ্যাস, এজন্য মোলের ভ্যালু W/m।
সো 2 ডিভাইডেড বাই 32, w এর ভ্যালু 2, m এর ভ্যালু 32, ইনটু r এর ভ্যালু, এই জায়গায় যে r আছে r এর ভ্যালু 8.314, ইনটু দেখো এই জায়গাতে যে লন আছে লন v2 ডিভাইডেড বাই v1। এবার বলবা ভাই v2 কি? দেখো আগের আয়তন প্রসারিত করে আয়তন আমরা 3 গুণ করছি, সো আগের আয়তন v1 ইকুয়ালস টু যদি v হয়, পরের আয়তন v2 ইকুয়ালস টু 3v, তাহলে উপরে আমরা 3v বসাতে পারি আর নিচে আমরা v বসাতে পারি, v এবং 3v কেটে যায়, তাহলে আলটিমেটলি 2 ডিভাইডেড বাই 32 ইনটু 8.314 ইনটু লন 3, এইটা আসে হচ্ছে আমাদের আলটিমেটলি কারেক্ট আনসার। সো এইটা এবার পরের লাইনে তুমি ক্যালকুলেশন করে একটু বসাই দিবা, ঠিক আছে? আশা করব পরের লাইনে ক্যালকুলেশন করে বসাইতে পারবা, এইটা আসবে হচ্ছে আমাদের আনসার। সো দ্যাটস ইট, ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, বলছে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত উপরে উঠানো হলে সর্বোচ্চ অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 64/1 হবে। বুঝবা, কথাটা ভালো করে বুঝবা। এই জায়গায় আমাদের কত উপরে উঠানো হলে, আমি একটা নির্দিষ্ট উপরে উঠাচ্ছি, তার মানে এইটা হচ্ছে ধরো আমাদের পৃথিবী, এই পৃথিবী থেকে আমি এই পৃথিবীর ভূপৃষ্ঠে আমি আসি, সো ভূপৃষ্ঠে থেকে আমি উপরের দিকে উঠাচ্ছি, উপরের দিকে যত উঠাবো তত আমার জি এর মান কমতে থাকবে। তো কত উপরে উঠানো হলে জি এর মান ভূপৃষ্ঠের জি এর মানের 64/1 হবে। তার মানে আমাদের ভূপৃষ্ঠের উপরে এই পয়েন্টে জি এর মান 64, এর 64/1 মানে জি ডিভাইডেড বাই 64, সো জি ডিভাইডেড বাই 64 হবে হচ্ছে নতুন মান জি প্রাইম। তাহলে দেখো জি প্রাইম ইনটু জি ইকুয়ালস টু জি ডিভাইডেড বাই 64, বা এখান থেকে আমি জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি, দেখো জি ডিভাইডেড বাই জি প্রাইম, জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়ালস টু লিখতে পারি কত, এটাকে নিচে নিয়ে গেছি, এটাকে নিচে নিয়ে গেছি, নিয়ে গেলে আমি এইটাকে এই সাইডে নিয়ে আনলে 64 লিখতে পারি, বা জি প্রাইম ডিভাইডেড বাই জি, জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু 1/64, এটাও লেখা যায়। সো যেটা খুশি, যেটা তোমার লাগবে সেটা তুমি লিখবা। এখন এখানে বলছে যে বস্তুটিকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ওঠানো হয়েছিল, সো ভূপৃষ্ঠ থেকে এখান থেকে কত উচ্চতায় ওঠানো হয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো ভূপৃষ্ঠের উপর এখান থেকে এইটুকু উচ্চতায় আমার জি এর যেই ভ্যালু সেটা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না, আর স্কোয়ার। আর এই এইচ উচ্চতায় ওঠানোর জন্য জি এর যে ভ্যালু জিএইচ ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। সো তুমি চাইলে দুইটাকে একবারেও লিখতে পারো, এখানে জি ডিভাইডেড বাই জিএইচ এটার ভ্যালু কত হবে, উপরে যাবে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার আর নিচে যাবে আর স্কোয়ার। ডিরেক্ট আমরা এটা লিখতে পারি, উপরে আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, নিচে আর স্কোয়ার। সো এখান থেকে দেখো আমরা এখানে এই জি বাই জি প্রাইম তার ভ্যালু কত পাচ্ছি, 64। বাট আমাদের এই জিনিসটাকে আরো ভালো করে ক্যালকুলেশন করার জন্য দেখো এখানে আমরা জি বাই জি প্রাইম নিছি, তাই না, জি বাই জি প্রাইম। তো এখানে দেখো আমরা যখন জি নিছি তখন আর স্কোয়ার, জি এইচ নিচ্ছি তখন এটা, তো এখানে আমরা জি বাই জি প্রাইম যখন নিচ্ছি তখন ভ্যালু আসতেছে কত, 64। তো এখান থেকে আমরা একটা ভ্যালু বের করতে পারবো কত, 64, জি বাই জি এইচ হচ্ছে 64। এবার দেখো এই আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার, তার মানে এটাকে লেখা যায় 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। এইটা যদি লিখি এবার এই স্কোয়ারটা এই সাইডে এসে কি হয়, রুট হয়ে যায়, এটা কেটে দিলাম, তাহলে রুট হলে দেখো 1 প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 64 কে রুট করলে 8 পাওয়া যায়। সো এইচ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু 8 মাইনাস 1। সো দেখো এখান থেকে এইচ ইকুয়ালস টু আসে হচ্ছে 7r, কি আসে, 7r। এই যে 7r আসলো, এই 7r দিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি। তাহলে আমার এখানে বলছে যে কত উচ্চতায় ওঠানো হয়েছিল, তাহলে উচ্চতা এইচ ইকুয়ালস টু কত হবে, 7 ইনটু আর এর যেই ভ্যালু সেটা দেখো অলরেডি দেয়া আছে 6.4 ইনটু 10⁶ মিটার। সো এটা ক্যালকুলেশন করে বক্সে উত্তর লিখে দিবা, এটা ক্যালকুলেশন করে বক্সে উত্তর লিখে দিবা। এগুলা করার সময় রিটেনে তোমরা যারা নতুন হচ্ছে ইয়াতে দিতেছো, মানে ইঞ্জিনিয়ারিং স্টাইলে পড়াশোনা করতেছো বা এই ক্লাসগুলো করতেছো, সবসময় ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সার একটা বক্স করে দিবা, তাহলে টিচারের দেখতে সুবিধা হবে, টিচার ওই জায়গাতে খেয়াল করবে। অ্যান্সারটা কি করবা, একটা বক্সের ভিতরে দিবা। আশা করি এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়েছে। এবার দেখো একটা বাড়িতে প্রতিটি 100 ওয়াট মানের 5টি বৈদ্যুতিক বাতি এবং 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ গ্রহণকারী 4টি ফ্যান। সো এখানে দেখো বাতি আছে, তারপরে আমার ফ্যান নিয়ে কথা বলা আছে, তারপর এত রোধ মানের ইস্ত্রি নিয়ে কথা বলা আছে। তাহলে বাতি, ফ্যান, ইস্ত্রি। তো প্রথমে আমি বাতির জন্য হিসাব করি, ঠিক আছে, বাতির জন্য হিসাব করি, তারপরে ফ্যানের জন্য হিসাব করব, তারপরে ইস্ত্রির জন্য হিসাব করব। ইস্ত্রি 3টা পার্ট, সো 3টা পার্ট। সো দেখো বাতির জন্য আমি হিসাব করব, এটাকে W1 দিয়ে হিসাব করব, ফ্যানের জন্য W2 দিয়ে হিসাব করব, আর ইস্ত্রির জন্য
W3 দিয়ে হিসাব করব। তিনটা আলাদা আলাদা কেন করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। বলছে যে যদি এই টোটালটা 120 ওয়াটে একটা লাইনে সরবরাহ করা থাকে এবং প্রতি কিলোওয়াট আওয়ার ঘন্টা বিদ্যুতের মূল্য 5 টাকা হয়, এইটা এই যে তোমার হচ্ছে যে বিদ্যুৎ বিল নির্ণয়ের ম্যাথ, এটা মাস্ট আসবে। এটা আমি ওই সাজেশনে লিখি নাই, বাট এখানে বলে দিচ্ছি মাস্ট আসবে। সো বিদ্যুৎ বিল নির্ণয়ের ম্যাথটা কিন্তু বারবার রিপিটেডলি আসতে দেখা যায়, এটা ভালো করে শিখে যাবা। সো এখানে বলছে দেখো বাতি, ফ্যান এবং ইস্ত্রি তিনটা আলাদা আলাদা জিনিস। এই তিনটা আলাদা আলাদা জিনিসের ক্ষেত্রে বাতি, ফ্যান এবং ইস্ত্রির ক্ষেত্রে যদি কিলোওয়াট আওয়ারের মূল্য 5 টাকা হয়, খেয়াল করো তাহলে 4 ঘন্টা চালায়ে আমি এখানে কত টাকা বিদ্যুৎ বিল করব জুন মাসের বিদ্যুৎ বিল বের করতে বলছে। সো 4 ঘন্টা চালায়, প্রতিদিন 4 ঘন্টা চালায় আমার টোটাল জুন মাসের বিদ্যুৎ বিল হিসাব করতে বলছে। সো প্রতিদিন 4 ঘন্টা চালাবো টোটাল জুন মাসের। তাহলে এখন আমাদের কিলোওয়াট আওয়ারে আগে হিসাব করতে হবে, কিসে? কিলোওয়াট আওয়ারে। কারণ কি আমি এখন যখন বিদ্যুৎ বিল চিন্তা করছি এখানে আমার প্রতি কিলোওয়াট আওয়ারের এটা দেয়া আছে। সো প্রথমে আসি, আমি প্রথম ফ্যানের জন্য চিন্তা করি, এই যে এই জায়গাতে বাতির জন্য চিন্তা করি। আমার দেখো আমরা জানি W ইকুয়ালস টু কি বলতো? পিটি। W equals to PT. So P এর ভ্যালু দেখো এখানে অলরেডি ওয়াটে দেয়া আছে, কত ওয়াট? 100 ওয়াট। তো আমার এখানে বের করতে হবে কিলোওয়াট আওয়ার। সো এখানে দেখো 100 ওয়াট, এটাকে কিলোওয়াটে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করব ইনটু আওয়ার। এটা কয় ঘন্টা চলে দেখো তো, বাতিটা কয় ঘন্টা চলে? দেখো প্রতিদিন সে 4 ঘন্টা চলে। প্রতিদিন সে কয় ঘন্টা চলে? 4 ঘন্টা চলে। আচ্ছা, তো টাইম দিলাম আমি 4 ঘন্টা। এখন বলো তো সে টোটাল মাসে বিদ্যুৎ বিল কত করবে? টোটাল মাসে বিদ্যুৎ বিল, জুন মাস যেহেতু, তো জুন মাস হিসাব করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে জুন মাস 30 দিনে। তাহলে টোটাল মাসে সে 30 দিনে প্রতিদিন 4 ঘন্টা করে চলবে। সো দেখো এই জায়গাতে প্রতিদিন 4 ঘন্টা, টোটাল মিলে জুন মাস। এবার বাতি সংখ্যা কয়টা? বাতি সংখ্যা হচ্ছে আমার 5টা। সো টোটাল মিলে ক্যালকুলেশন করলে দেখো এখান থেকে 2টা শূন্যর সাথে 2টা শূন্য কেটে যায়, এখান থেকে একটা শূন্যর সাথে, এখান থেকে একটা শূন্যর সাথে এখান থেকে একটা শূন্য কেটে যায়। সো ক্যালকুলেশন করলে দেখো 3 5 15, 15 4 15 60। সো 60 কিলোওয়াট আওয়ার এটা আসে। তাহলে দেখো জুন মাসে টোটাল সে বিদ্যুৎ বিল দেয়, একটা বাতি বিদ্যুৎ বিল দেয় 60 কিলোওয়াট আওয়ার। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এবার দেখো আমরা পরে একটা ফ্যানের জন্য চিন্তা করি। ফ্যানের জন্য এখানে আমাদের দেখো অ্যাম্পিয়ারে দেয়া আছে, বিদ্যুতের পরিমাণ দেয়া আছে। সো আমরা জানি W ইকুয়ালস টু আমাদের ভ্যালু আসে হচ্ছে পিটি। এখন যেহেতু তোমার ওখানে অ্যাম্পিয়ার দেয়া আছে, আমরা জানি P ইকুয়ালস টু VI। সেখান থেকে টোটাল ক্যালকুলেশন করে আমরা ফর্মুলা পাই VIT। সো W ইকুয়ালস টু VIT, এই ফর্মুলা ব্যবহার করে আমরা করতে পারবো। সো যেহেতু আমার বিদ্যুৎটা 220 ভোল্টের লাইনে লাগানো ছিল, 220 ভোল্ট ইন্টু I মানে কি? I মানে হচ্ছে আমার অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? ওকে, এবার টাইম কত? টাইম হচ্ছে 4 ঘন্টা। তা 4 ঘন্টা চলছে সে। সো 4 ঘন্টা টাইম হইলো। আচ্ছা, 4 ঘন্টা টাইম হইলো। এবার সে টোটাল জুন মাসে 30 দিনই চলছে। এখানে কি ক্যালকুলেশন শেষ? উত্তর হচ্ছে না। আমার এখানে এই যে ইয়াটা ছিল, ফ্যানটা ছিল, ফ্যানের সংখ্যা কয়টা? দেখো তো ফ্যানের সংখ্যা ছিল 4টা। তো ফ্যানের সংখ্যা 4 হলে এখানে 4 দিয়ে গুণ হবে। ওকে, ফ্যানের সংখ্যা 4 দিয়ে গুণ করলাম। এবার টোটাল কি আমার ক্যালকুলেশন শেষ? উত্তর হচ্ছে না। এই যে জিনিসটা পাইলাম এইটা আমি পাইছি হচ্ছে ওয়াট আওয়ারে, এইটা হচ্ছে আওয়ার আর টোটালটা মিলে ওয়াট আসছে। সো এটাকে কিলোওয়াট কনভার্ট করতে গেলে নিচে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। করার পর এখান থেকে আমি ভ্যালু পাবো, W2 এর ভ্যালু পাবো, ঠিক আছে? W2 এর ভ্যালু পাবো। সেম ভাবে এখন আমি W3 এর ভ্যালুটা বের করব। W3 এর ভ্যালু কি? W3 এর ভ্যালু এখানে দেখো আমাদের বলে দেয়া আছে একটা ইস্ত্রির ক্ষেত্রে আমাদের 12 ওহম রোধ দেয়া আছে। সো এখানে আমরা জানি আমাদের P equals to V square divided by R. So V square divided by R into T আসবে। সো V এর ভ্যালু 220 ভোল্ট, তার স্কয়ার। রোধের ভ্যালু এখানে দেখো দেয়া আছে কত? এখানে আমাদের একটা রোধ দেয়া আছে 121 ওহম। সো 121 ওহম মানে একটা রোধ দেয়া আছে ইনটু T। T কত? আমাদের 4 ঘন্টা চলে, টোটাল 30 দিন। কয়টা আছে দেখো তো? এই যে রোধের একটা ইস্ত্রি একটি দেয়া আছে, তো আমার এখানে সংখ্যা গুণ হবে 1, ঠিক আছে? এখন এটা কিন্তু ওয়াট আওয়ার ফরম্যাটে আছে। এটাকে যদি কিলোওয়াট আওয়ার ফরম্যাটে নিয়ে যেতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা 1000 দিয়ে ভাগ করলে এখানে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার পারফেক্ট অ্যান্সার। সো এখানে আমরা বাতি, ফ্যান এবং ইস্ত্রি তিনটা জিনিস পাবো, W1, W2, W3। তো এই তিনটা জিনিসকে এখন যদি আমি যোগ করি তাহলে আমি এখানে টোটাল কি পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা পাবো, W1, W2, W3। সো এখানে হচ্ছে আমি টোটাল বিদ্যুৎ খরচের পরিমাণ পাইলাম। এখন এই যে টোটাল বিদ্যুৎ খরচের পরিমাণ পাইলাম, দেখো 1 কিলোওয়াট আওয়ারের জন্য আমার খরচ হয় 5 টাকা। তাহলে টোটাল খরচ কত হবে? এখানে যেই টোটাল বিদ্যুৎ বিল পাবো তার সাথে 5 টাকা গুণ করলেই আমি এখানে টোটাল খরচ পেয়ে যাচ্ছি। সো এইভাবে কিন্তু এই ম্যাথটা আমার ক্যালকুলেশন করতে হয়, বুঝতে পারছো? সো এই জায়গা থেকে এইভাবেই দিবে
জড়ায় পেঁচায় বাংলা কথা লিখে দিবে, তোমার বুঝতে অসুবিধা হবে, বাট তোমার সিম্পলিফাই করে নিতে হবে পরীক্ষার হলে, কারণ এটা সলভ করতে পারলেই তুমি কত মার্ক পাচ্ছ, 6টা মার্ক পেয়ে যাচ্ছ। 6টা মার্ক তোমাকে চান্স পাওয়ার জন্য আগায় দিবে। তুমি টোটাল টাইমের ভিতরে যেগুলো যেগুলো পারবা রিল্যাক্সে বসে বসে করতে পারবা। সো রিল্যাক্সে বসে বসে সলভ করবা, একটুও তাড়াহুড়া করবা না, তুমি রিল্যাক্সে বসে বসে সলভ করো। টোটাল মিলে তোমার 30টা কোশ্চেন আছে, তুমি মেক শিওর করো 15টা কোশ্চেন তুমি আগে প্রথমে ঠিক করছো, দেন তারপরে তুমি আগাও। মেক শিওর করো 15টা কোশ্চেন মাস্ট ঠিক করছো, মাস্ট। ঠিক আছে, সো আসো পরেরটা আসি। বলছে দেখো একটা সরু স্লিট থেকে নির্দিষ্ট দূরত্বে একটি পর্দা স্থাপন করা আছে। স্লিটটিকে সবুজ আলো এত দ্বারা আলোকিত করা হলে প্রথম ক্রমের অপবর্তন কোণ 30 ডিগ্রি হয়। অপবর্তন স্লিটের প্রস্থ নির্ণয় করো। সো আমাদের এখানে অপবর্তন স্লিটের প্রস্থ নির্ণয় করতে হবে। তো স্লিট মানে হচ্ছে এই যে মাঝখানে যে ছিদ্রটা করা হয় সেটা, অপবর্তন স্লিট, এটার প্রস্থ বের করতে হবে। সো আমরা জানি যে a sin θ ইকুয়ালস টু n ল্যামডা, এটা হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে ফর্মুলা। তো এই জায়গাতে আমাদের অপবর্তন স্লিটের যে প্রস্থ সেটাকে a দিয়ে প্রকাশ করে, তাহলে a ইকুয়ালস টু n ল্যামডা ডিভাইডেড বাই কি আসে বলতো, sin θ। এখানে আমাদের বলেই দিছে যে প্রথম ক্রম মানে কি, n এর ভ্যালু 1, সো n এর ভ্যালু 1 নিব ইনটু ল্যামডার ভ্যালু দেখো এখানে 500 ন্যানোমিটার দেয়া আছে। সো 500 নিলাম, ন্যানোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার, ডিভাইডেড বাই sin θ। তো sin থেটার ভ্যালু দেখো এখানে কত ডিগ্রি দেয়া, 30 ডিগ্রি দেয়া। 30 ডিগ্রি বসাবা, এইটা ক্যালকুলেশন করলে হয়ে গেল, এটা ক্যালকুলেশন করলে এখান থেকে ইজিলি মিলে গেল। sin 30 মানে হাফ উপরে যে 2 হয়ে যায়, তো এখানে দেখো 5 দুগুণা 10, তারপরে আরো দুইটা শূন্য থাকে ইনটু 10 টু দি পাওয়ার -9 থাকে। সো ক্যালকুলেশন করলে এই 3 শূন্যের সাথে এটা অ্যাডজাস্ট করলে 10 টু দি পাওয়ার -6 মিটার হয়। সো এত মিটার হয় হচ্ছে আমাদের এই স্লিটের প্রস্থ বা অপবর্তন স্লিটটির প্রস্থ। বুঝতে পারছো? তাহলে এই জায়গাতে মেইন যে কাহিনীটা, অপবর্তন থেকে বা ভৌত আলোক বিজ্ঞান থেকে যদি ম্যাথ আসে, আমার যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো জানতে হবে। ফর্মুলাগুলো কি কি আছে যদি আমরা ব্যতিচার থেকে দেখি, ব্যতিচারের ক্ষেত্রে ফর্মুলা আছে যে a sin θ ইকুয়ালস টু n ল্যামডা, এটা হচ্ছে উজ্জ্বলের ক্ষেত্রে। তারপর দেখো অন্ধকারের ক্ষেত্রে কি আছে, a sin θ ইকুয়ালস টু 2n + 1 ল্যামডা বাই 2। ঠিক আছে, তারপর ডোরার প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে del x ইকুয়ালস টু d ল্যামডা বাই d, তাই না, d ল্যামডা বাই d, del x equals to d lambda by 2d, আর y equals to d lambda by d, তাই না। সো এই জায়গা থেকে y n equals to n d lambda by d, এই ধরনের যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলোতে বেসিক তুমি ম্যাথগুলো বসাইতে পারলে হইছে, নাম্বারগুলো বসাইতে পারলে হইছে, কোনটার মানে কি সেটা জেনে তুমি জাস্ট বসাইতে পারবা, এটাই তুমি এখান থেকে ফুল মার্ক পাবা। এই ম্যাথগুলো আহামরি কঠিন কিচ্ছু করে না, নর্মাল ফর্মুলাতে বসাইতে পারতে হয়, এটা যেমন বসায় করলাম এরকমই দেখা যাচ্ছে এইবার এই ফর্মুলা দিছে, এবার এই ফর্মুলা দিছে, সো এবার ওই ফর্মুলাগুলো থেকে যে কোনো একটা থেকে ম্যাথ দিয়ে দেবে, কিন্তু এদের থেকে ম্যাথ পিক করবে। এখন তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ওই চ্যাপ্টারে যে সমস্ত ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো পড়া, কোনটার মানে কি সেটা বুঝা, a এর মানে কি, a এর মানে কি, del x এর মানে কি, y এর মানে কি, কোনটার কি মানে, d এর মানে কি, ল্যামডার মানে কি, a এর মানে কি, এগুলা বুঝা এবং ওই রিলেটেড কয়েকটা ম্যাথ দেখা। সো তোমরা এতদিন যাবত পড়াশোনা করে আসছো, আই গেস এইটুকু তোমরা বুঝো, এটা জাস্ট রিভিশনের জন্য আমি তোমাকে করাই দিতেছি। পরে দেখো কার্যাপেক্ষক থেকে একটা ম্যাথ আসছে, বলছে দেখো সোডিয়াম ধাতুর কার্যাপেক্ষক এত ইলেকট্রন ভোল্ট, এর উপর ফোটন আপাতিত হলে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হয়। বলছে এত ইলেকট্রন ভোল্ট নিবৃত্তি বিভব হলে ফটো তড়িৎ ক্রিয়া কখন শূন্য হয়ে যায়, ফলে আপাতিত তড়িতের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। সো আগে তোমাকে আমি এই টোটাল ফিনোমেনাটা বুঝাই, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। দেখো ফিনোমেনাটা হচ্ছে যে আমাদের এখানে একটা বস্তু দেয়া আছে, এখন বাইরে থেকে এই বস্তুর উপর লাইট পড়লো, এটা ধরো লাইট সোর্স, এখান থেকে বস্তুর উপর লাইট পড়লো। সো লাইট পড়লে এর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তিতে ফিক্স অবস্থায় আছে। সো এই লাইট একটা নির্দিষ্ট শক্তি এখানে ব্যয় করবে, তারপরে ইলেকট্রনগুলো এখান থেকে বের হয়ে এদিক যাবে। সো দেখো যেই শক্তিটা ব্যয় করে ওই জায়গা থেকে ইলেকট্রন অপসারণের জন্য ব্যয় করে, সেই ব্যয়িত শক্তিকে আমরা বলি W0। তাহলে এখানে আমরা ই পরিমাণ শক্তি দিচ্ছি, এখানে আমার W0 পরিমাণ ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে W0 পরিমাণ ব্যয় হয়ে গেলে তারপরে বাকিটুকু এদিকে চলে যাচ্ছে। মানে ধরো তোমার কাছে তুমি সকালে খাওয়া দাওয়া করে 50 জুল মতো শক্তি নিয়ে বাইর হইছো, সেই 50 জুল মতো শক্তি নিয়ে তুমি এর উপরে অ্যাটাক করলা। তো অ্যাটাক করার পরে এখান থেকে একটা ইলেকট্রন বাইর করতে যে অলরেডি 30 জুল ক্ষয় হয়ে গেল, বাকি 20 জুল নিয়ে কি তুমি এদিকে বের হয়ে যাবা না? তো ব্যাপারটা তাই হলে E ইকুয়ালস টু W0 এবং যেই শক্তি দিয়ে বাইর হয়ে যাবা এটাকে বলে গতিশক্তি E কে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার আপাতিত আলোকরশ্মির শক্তি E ইকুয়ালস টু কার্যাপেক্ষক W0, আর এখানে আছে E কে মানে হচ্ছে আমার যেই গতিতে বাইর হয়ে যাচ্ছে। এখন এই যেই গতিতে বাইর হয়ে যাচ্ছে
এই গতিতে বাইর হয়ে যাচ্ছে, এই বাইর হয়ে যাওয়া শক্তিকে আমি যদি বিপরীত দিক থেকে আবার বন্ধ করতে চাই, যার বেরিয়ে যাওয়া, তখন যেই বিভব প্রয়োগ করা হয় সেই বিভবকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব। সো নিবৃত্তি বিভবের জন্য আমার এখানে ফর্মুলা আসে ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস ইভিএস। এই ভিএস হচ্ছে আমার নিবৃত্তি বিভব। ইভিএস কেন? ইলেকট্রন ভোল্টে নির্ণয় করা হয়, এই জন্য ইলেকট্রন ভোল্টে নির্ণয় করা হয়, এই জন্য এটা হচ্ছে ইভিএস। সো এখান থেকে আমি যদি এখন বের করতে চাই, দেখো ই ইকুয়ালস টু ডাব্লিউ নট প্লাস ইভিএস। সো দেখো ডাব্লিউ নট এর ভ্যালু অলরেডি ওখানে কত দেয়া আছে দেখো তো, 2.28 ইলেকট্রন ভোল্ট। এই কার্যবেক্ষক ডাব্লিউ নট 2.28 ইলেকট্রন ভোল্ট। সো 2.28 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট, একটা জিনিস মাথায় রাখবা, 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো এটার ভ্যালু তুমি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 90 জুল বসাবা, প্লাস দেখো ই এর ভ্যালু আবারও একটা 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এইটা জুল ই এর ভ্যালু, একটা ইলেকট্রনের শক্তি। সো দেখো এরপরে এই ভিএস এর ভ্যালু দেখো আমাদের কত ভোল্ট, 4.92 ভোল্ট। এটা বসাই দিলে এখান থেকে তুমি যেই ক্যালকুলেশনটা করছো এই ক্যালকুলেশন দিয়ে ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। তো প্রথমে তুমি কি করবা, এই অংশটা ক্যালকুলেশন করে নিবা আগে। প্রথমে তুমি কি করবা ভাইয়া, প্রথমে তুমি হচ্ছে এই অংশটা ক্যালকুলেশন আগে করে নিবা। নেওয়ার পরে যে রেজাল্টটা আসবে, খেয়াল করো যে রেজাল্টটা আসবে, ধরে নিলাম এই রেজাল্টের ভ্যালু আসলো হচ্ছে আমাদের এক্স। কি আসলো? ধরে নিলাম এই রেজাল্টের ভ্যালু আসলো আমাদের এক্স। এখন দেখো তো এই ই কে ভাঙলে এইচসি ডিভাইডেড বাই ল্যামডা পাওয়া যায় না? তাহলে এইখানে আমাদের বের করতে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডার ভ্যালু। তাহলে এই ল্যামডাটা এই সাইডে যদি নিয়ে যাও, তাহলে ল্যামডা ইকুয়ালস টু দেখো এইচসি ডিভাইডেড বাই এক্স, এটা আসে। সো এখন তুমি এখানে এইচ এর ভ্যালু বসাবা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর ভ্যালু বসাবা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, আর এই এক্স এর ভ্যালু কি এখানে যেটা পাইছো সেটা, এই এক্স এর ভ্যালু এখানে যেটা পাইছো সেটা বসাই দিবা। বসালে এখান থেকে তুমি রেজাল্ট পেয়ে যাবা। বুঝতে পারছো? সেখানে আবার সবকিছু দেয়াই আছে, জাস্ট তুমি ওখান থেকে একটা একটা করে পিক করবা, করে এখান থেকে তোমার কার্যবেক্ষকের শক্তি বের করে ফেলতে পারবা। দ্যাটস ইট, এইটুকু করলেই তোমার হয়েছে। পরে আসো পরের ম্যাথটা দেখি। বলছে একজন রোগীর রোগ নির্ণয়ের জন্য তার শরীর থেকে 12 গ্রাম পরিমাণ, খেয়াল করো, 12 গ্রাম পরিমাণ আয়োডিন আইসোটপ প্রবেশ করানো হলো। তার অর্ধায়ু, ওই আইসোটপের অর্ধায়ু হচ্ছে 8 ডেজ। বলছে 24 ঘন্টা পর তার শরীরে কি পরিমাণ আয়োডিন উপস্থিত থাকবে, অর্থাৎ এটা ক্ষয় ধ্রুবকের ম্যাথ। তো ক্ষয় ধ্রুবকের ম্যাথ বের করার অনেকগুলা পদ্ধতি আছে, বাট আমি সবসময় শর্টকাট পদ্ধতিটা ব্যবহার করি। তুমি ডিটেল পদ্ধতিতে চাইলে যাইতে পারো, আমি এখন শর্টকাটটাই শেখাবো। ডিটেল পদ্ধতি কি? ডিটেল পদ্ধতি হচ্ছে বেসিক ফর্মুলা n ইকুয়ালস টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যেহেতু এখানে ভর দেয়া আছে, তো ভরের জন্য এখানে তুমি ফর্মুলাটা কনভার্ট করে নিবা, w ইকুয়ালস টু w নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ফর্মুলাতে প্রথমে তুমি এই অর্ধায়ুটা ব্যবহার করে এখানে ক্ষয় ধ্রুবকের মান বের করবা, দেন তারপরে 24 ঘন্টা টাইম ব্যবহার করে এখানে পরবর্তীতে ডাব্লিউ এর পরিমাণ বের করবা। বাট আমি তোমাকে শর্টকাট শেখাচ্ছি। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে আমাদের এখানে অর্ধায়ু অলরেডি দেয়া আছে কত, 8 ডেজ। তাহলে এখান থেকে আমি টি হাফের ভ্যালু পাচ্ছি হচ্ছে 8 ডেজ। ওকে, টি হাফের ভ্যালু পাচ্ছি 8 ডেজ। এবার দেখো আমি একটা শর্টকাট ফর্মুলা জানি যে কতটুকু সময় লাগবে, সময় ইকুয়ালস টু n ইন্টু টি হাফ, সো খেয়াল করো n ইন্টু টি হাফ, এই n এর ভ্যালুটা আমি জানি না। তো দেখো এই টি হাফের ভ্যালু অলরেডি আমার 8 ডেজ দেয়া আছে, আর এখানে কতটুকু সময় লাগবে অবশিষ্ট অংশ থাকতে সেটা 24 ঘন্টা দেয়া। তাহলে এটা ডে দেয়া, এটা 24 ঘন্টা দেয়া, মিললো না। এই 24 ঘন্টা মানে আবার 1 ডে। তো এই জায়গাতে তুমি এই টি এর ভ্যালু 1 ডে বসাও। 1 ডে বসালে দেখো n এর ভ্যালু পাবা তুমি 1/8। n এর ভ্যালু কত পাবা? তুমি 1/8 পাবা। সো খেয়াল করো n এর ভ্যালু যখন তুমি 1/8 পাবা, তখন অবশিষ্ট অংশের পরিমাণ n ইকুয়ালস টু, আমরা জানি ফর্মুলা ইকুয়ালস টু n নট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমার ফর্মুলা। সো এই ফর্মুলা আমি বহুত শেখাইছি তোমাদের, হ্যাঁ, এই স্টেপগুলো বহুতবার শেখাইছি, টপ 100-এও শেখাইছি, অনেক জায়গাতে শেখাইছি। সো তোমাদের পারার কথা, তোমরা যারা আমার নিয়মিত ক্লাস করো, স্টুডেন্ট যারা আছো, পারার কথা। সো n নট মানে আমার আদি অবস্থায় কতটুকু ছিল, দেখো তো 12 গ্রাম ছিল। সো 12 গ্রাম ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? 1/8। এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে দেখো অবশিষ্ট পরিমাণ পেয়ে যাচ্ছ। শর্টকাট ফর্মুলা, অবশিষ্ট পরিমাণ পেয়ে যাচ্ছ। সো এই 3 লাইন করে দাও, এই 3 লাইন করলেই, এই অংশটুকু করলেই তোমার হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবা যে এইভাবে এই মেথডে করলেও প্রথম ফ্রন্ট 2 লাইনে এই ফর্মুলাটা লিখে দিবা। ফ্রন্ট 2 লাইনে এই ফর্মুলা লিখলে কি হবে, টিচার বুঝতে পারবে তুমি এই ফর্মুলা দিয়েও আগাইতে পারো, বাট তোমার কাছে যেহেতু বেটার ওয়ে আছে মেলানোর, তুমি এটা দিয়ে করছো। ক্লিয়ার হয়েছে?
এইটা কিন্তু আমরা এমসিকিউ ট্রিকের জন্য শিখি, বাট এমসিকিউ ট্রিকের জন্য যেটা শিখি এইটা দিয়ে আমার এইটা ম্যাথ করাটা আরো বেশি ইজি ওয়েতে হয়, এই জন্য ওটা দিয়ে না দেখালাম, এটা দিয়ে করে ফেললাম। ঠিক আছে, সেখানে লাস্টে এইটুকু ক্যালকুলেটরে বসালে তোমার মিলে যাবে। পরে দেখো, পরে একটা ম্যাথ আমাদের বলছে যে একটা ধাতুর কার্যবেক্ষক হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। ধাতব পৃষ্ঠে এত হার্টজের আলো আপাতিত হলে আলোক তড়িৎ ক্রিয়ার নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত হবে? সো আমরা এখানে সর্বোচ্চ গতিবেগ বের করতে বলছে। সো দেখো আমাদের এই আলোটা ই শক্তিতে একটা আলো পড়লো, তার কার্যবেক্ষক হচ্ছে W0 ইকুয়ালস টু প্লাস এটা সেখানে কে ম্যাক্সিমাম গতিশক্তি ক্রিয়েট করে। সো আমরা জানি এই ম্যাক্সিমাম গতিশক্তি যদি ক্রিয়েট করে, আমাদের এখানে দেখো কার্যবেক্ষকের ভ্যালু কত দেয়া আছে খেয়াল করো, W0 এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। সো 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻⁻19 জুল, এটা বসবে। এবার দেখো এই কে ম্যাক্স যেটা আছে, কে ম্যাক্স কে ভেঙে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার, কারণ কি ইকুয়ালস টু এমভি স্কোয়ার। সো এখান থেকে আমাদের গতিবেগটা বের করতে হবে। এবার এখানে দেখো এত হার্জ কম্পাঙ্কের আলো পাচ্ছি আমরা, সেখানে আমরা এফ পাচ্ছি, এফ এর ভ্যালু কত, 10⁻15 হার্জ। সো এটা হচ্ছে এফ এর ভ্যালু। এখন এই ই কে ভাঙলে আমরা এইচ এফ পাই, ই কে ভাঙলে কি পাই, এইচ এফ পাই। সো ক্যালকুলেশন যদি করো তাহলে দেখো 6.626 × 10⁻34 ইন্টু এফ এর ভ্যালু 10⁻15 ইকুয়ালস টু W0 এর ভ্যালু কত, ওই যে 4 × 1.6 × 10⁻⁻19 প্লাস হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার। এই এবার কি করবা, পরের লাইনে তুমি এই অংশ যেটা আছে এই অংশটাকে এই সাইডে নিয়ে আনবা, মানে ক্যালকুলেটরে এটা থেকে এটা বাদ দিবা, দিলে এখানে তুমি একটা ভ্যালু পাবা, ধরে নিলাম x পাচ্ছ। ঠিক আছে, x ইকুয়ালস টু আমার ভ্যালু আসছে কি, হাফ এম ভি ম্যাক্স এর স্কোয়ার, ক্যালকুলেটরে করবা। পরে দেখো এই 2টা এই সাইডে নিয়ে আনো, এমটা এই সাইডে নিয়ে আনো, তাহলে ভি ম্যাক্স এর স্কোয়ার ইকুয়ালস টু 2x ডিভাইডেড বাই m, এটা আসে। তাহলে ভি ম্যাক্স এটা ইকুয়ালস টু √2x ডিভাইডেড বাই, মানে ওখানে যে ভ্যালুটা আসবে সেটা x এর সাথে হবে, ডিভাইডেড বাই m আসবে। এখন বলবো ভাই সবই তো করাই দিলেন, এটা করতেছেন না কেন? আমার কাছে ক্যালকুলেটর নাই রে, ক্যালকুলেটর থাকলে করাই দিতাম। এই m যেটা আছে, m মানে কি, এম মানে কিন্তু আমার এখানে আমি ইলেকট্রন দিয়ে তড়িৎ ক্রিয়া করাচ্ছি, ওই দেখো ইলেকট্রন কথাটা উল্লেখ আছে। সো এটা মানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত হবে, ইলেকট্রনের ভর কত, 9.1 × 10⁻31। সো এখানে তুমি ইলেকট্রনের ভরটা বসাইলে ইলেকট্রনের ভর বসে যে তোমার এই টোটাল ক্যালকুলেশনটা হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার ফিনোমেনা, বুঝতে পারছো না? আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো আমরা যদি পরেরটা দেখি, বলছে এর স্থানে একটি সেকেন্ড দোলক, খেয়াল করো এই স্থানে একটি সেকেন্ড দোলকের দোলনকাল 98 সেন্টিমিটার। তো খেয়াল করো এই প্রশ্নটা ফুল নাই, প্রশ্নটা একটু ভুল আছে। এই স্থানে একটা সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 98 সেন্টিমিটার। দোলকের দৈর্ঘ্য, যখন এই দোলকটাকে বি স্থানে নিয়ে যাওয়া হয় তখন তার দোলকের দৈর্ঘ্য হয় 96 সেন্টিমিটার, মানে এই জায়গাতে তার দৈর্ঘ্য এল এ, এটার ভ্যালু 98, যখন এটাকে আমি এল বি করবো তখন সে 96 হবে। সো বলছে যদি কোনো বস্তুকে এই স্থান থেকে বি স্থানে সরিয়ে নেওয়া হয় তাহলে তার ওজন বাড়বে না কমবে। সো আমার দোলকের দৈর্ঘ্যের সাথে ওজনের সম্পর্ক চিন্তা করতে হবে, দোলকের দৈর্ঘ্যের সাথে ওজনের সম্পর্ক। সো এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো এই সেকেন্ড দোলক থেকে বিভিন্ন টাইপের ম্যাথ দিবে, t ইকুয়ালস টু 2π√L/g, কি টাইপের ম্যাথ দিবে। প্রথম কথা আমাদের এখানে দোলকের দৈর্ঘ্য বলে দিবে, সময় বলে দিবে, জি এর ভ্যালু বের করতে বলবে। জি এর ভ্যালু চেঞ্জ করে দিবে, আমরা জি ইকুয়ালস টু gm/r² দিয়ে বের করব, তারপর এল এর ভ্যালু বের করব, দিয়ে টি এর ভ্যালু বের করব। কতটুকু স্লো যায় বা ফাস্ট যায় সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে, সেটাও বের করতে দিতে পারে। সেইটা যদি বের করতে না দেয় তখন আমাদের এই ধরনের রিলেশন তৈরি করতে দিবে। খেয়াল করে দেখো এই জায়গাতে এই এল এবং জি একই দিকে উপর নিচে আছে। সো এই জিটাকে যদি এই সাইডে নিয়ে আসো তাহলে দেখো এল ইজ প্রপোর্শনাল টু জি হয়, এই জিটাকে এই সাইডে নিয়ে আসলে এল ইজ প্রপোর্শনাল টু জি হয়। এবার দেখো তো ডাব্লিউ ইকুয়ালস টু এম জি না, তার মানে ওজন ইজ প্রপোর্শনাল টু জি, এটাও আসে। তাহলে খেয়াল করো তো জি আর জি কমন, তাহলে দেখো তো এল ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে ওজন বাড়ে, দৈর্ঘ্য কমলে ওজন কমে, দৈর্ঘ্য বাড়লে ওজন বাড়ে, দৈর্ঘ্য কমলে ওজন কমে। তাহলে দেখো তো এই স্থান থেকে যখন বি স্থানে নিয়ে গেছি তখন দৈর্ঘ্য কমছে না বাড়ছে, দৈর্ঘ্য কমছে। তাহলে দৈর্ঘ্য যদি কমে তাহলে বি স্থানে নিয়ে গেলে ওজন বাড়বে না কমবে, অবশ্যই ওজন কমবে। দৈর্ঘ্য বাড়লে ওজন বাড়ে, দৈর্ঘ্য কমলে ওজন কমে। তো তুমি এইভাবে প্রপোর্শনাল সম্পর্ক দিয়ে লজিক দেখায় বলে দিতে পারবা যে এটা দৈর্ঘ্য বাড়লে বাড়বে না কমলে কমবে। এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। এরপরে আসো, পরে বলছে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় একটা হলুদ বর্ণের
একটা আলো ব্যবহার করে পর্দার উপর এত সেন্টিমিটারের একটি পট্টি পাওয়া গেল। আবার বলছে অজানা বর্ণের একটি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহার করলে পর্দা এত সেন্টিমিটারের পট্টি পাওয়া যায়, অজানা বর্ণের তরঙ্গদৈর্ঘ্য বের করো। সো দেখো আলোর পট্টির যেই দৈর্ঘ্য ডেল এক্স ইকুয়ালস টু আমাদের ফর্মুলা হচ্ছে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। সো দেখো এখানে আমাদের পট্টির দৈর্ঘ্যটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি আর আলোর তরঙ্গদৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে দেখো তো ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু ল্যামডা না? আমরা এখানে ভ্যালু কি পাচ্ছি? ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু কতক্ষণ আছে দেখো, ডেল এক্স ইজ প্রপোর্শনাল টু ল্যামডা যদি হয় তাহলে x1 বাই x2 ইকুয়ালস টু ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 এটা পাচ্ছি। তো খেয়াল করো এই জায়গাতে এই যে x এর ভ্যালু দেখো ওখানে আমাদের 0.1 সেন্টিমিটার দেয়া আছে, বসালাম। এবার পরবর্তীতে দৈর্ঘ্য দেখো 0.08 সেন্টিমিটার দেয়া আছে, এটাও বসালাম। বলবো ভাই একক পরিবর্তন করলেন না? না করলাম না, কারণ উপর নিচে সেম একক, একক কেটে যায়। ল্যামডা 1 এর ভ্যালু দেখো আমাদের এখানে দেয়া আছে 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার, নিচে আমার ল্যামডা 2 এর ভ্যালু দেয়া আছে। আর গুণ করলে এখান থেকে দেখো ল্যামডা 2 ইকুয়ালস টু আমি বসাতে পারি, এটা ওই সাইডে চলে যাবে 5.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 0.08, নিচে দেখো 0.01। এখান থেকে আমি এখানে কি পাবো? এই যে ল্যামডা 2 এর ভ্যালুটা পাবো। সো ল্যামডা 2 এর ভ্যালু পাইলে আমি এখান থেকে বলে দিতে পারবো যে এটাই হচ্ছে আমার ল্যামডা 2 এর ভ্যালু। বুঝতে পারছো? সো এইটা বলে দিয়ে আমি কি করব? ল্যামডা 2 এর ভ্যালুটা বের করব। তার মানে এখানে দেখো অজানা যে আলো সেটা তরঙ্গদৈর্ঘ্য কি হবে? ল্যামডা 2। তো আমরা কি করলাম? আমরা এই যে বেসিক ফর্মুলা, এই ফর্মুলাকে মডিফাই করে এই ম্যাথটা করলাম। এই টাইপের ম্যাথ আসবে, এই ফর্মুলাকে মডিফাই করে আমার ম্যাথ করতে বলবে। সো ধারণা রেখে যাও আজকের ক্লাসটাতে, কালকে যদি এই টাইপের ম্যাথ আসে চিন্তা করে কিন্তু তোমাকে করতে হবে, না পারলে কিন্তু হবে না, পারবা না, মানে না পারলে তুমি চান্স পাবা না। এরপরে বলছে দেখো খুব ইম্পর্টেন্ট একটি ম্যাথ এবং খুব ইন্টারেস্টিং একটি ম্যাথ। বলছে একটা মোটরের দক্ষতা 80%। সো আমাদের কাছে এখানে একটা মোটর আছে, হ্যাঁ, এইটা হচ্ছে একটা মোটর। সো এই যে মোটর, এই মোটরের দক্ষতা বলে দিছে হচ্ছে 80%। এবার বলছে এটা দিয়ে একটা ক্রেনকে চালানো হচ্ছে, তার মানে এইটা দিয়ে আমি একটা ক্রেনকে চালাচ্ছি। ধরে নাও এটা একটা ক্রেন, এটা একটা ক্রেন, হ্যাঁ, এইটা মোটরটা দিয়ে আমি ক্রেনকে চালাচ্ছি, মোটরটা দিয়ে আমি ক্রেনকে চালাচ্ছি। ওকে, এবার বলছে দেখো মোটরটা দিয়ে আমি যেহেতু ক্রেনকে চালাচ্ছি, এবার বলছে দেখো যে ক্রেনের দক্ষতা 50%, মানে এই যে ক্রেন আছে এর দক্ষতা 50%। বলছে যদি মোটরের ক্ষমতা এত কিলোওয়াট হয়, মানে মোটরের এই জায়গার যে ক্ষমতা এইটা যদি আমাদের 4.73 কিলোওয়াট হয়, এবার বলছে দেখো তাহলে ক্রেনটি এত ওজন একটা বস্তুকে গড় কত বেগে উঠাইতে পারবে। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। খেয়াল করো এই যে মোটরের যে ক্ষমতাটা দেয়া আছে এটা তার টোটাল ক্ষমতা বা সর্বোচ্চ ক্ষমতা, এটা কিন্তু ওর কার্যকরী ক্ষমতা না। আমরা জানি কোন একটা জায়গায় কর্মদক্ষতা এইটা ইকুয়ালস টু উপরে যায় তার কার্যকরী ক্ষমতা, নিচে যায় মোট ক্ষমতা। তার মানে এই যে ইয়াটা আছে, মোটরটা আছে, মোটরটার কার্যকরী ক্ষমতা পি প্রাইম ইকুয়ালস টু ইটা ইন্টু পি পাওয়া যায় না? ইটা ইন্টু পি পাওয়া যায়। সো এই যে এইটা পাইলাম তার কার্যকরী ক্ষমতা। এখন এই কার্যকরী ক্ষমতা সে পাস করে কাকে? ক্রেনকে। কার্যকরী ক্ষমতা পাস করে কাকে? ক্রেনকে। সো ক্রেনকে সে যদি কার্যকরী ক্ষমতা পাস করে তাহলে এই পি প্রাইমের ভ্যালু দিয়ে পি প্রাইমের ভ্যালুটা হচ্ছে এই মোটরের এই ক্রেনের সর্বোচ্চ ক্ষমতা। বাট সর্বোচ্চ ক্ষমতা সে তো কাজে লাগাইতে পারে না, সে এখান থেকেও আবার কি করবে? তার কার্যকরী ক্ষমতা ব্যয় করবে। তো কার্যকরী ক্ষমতা এখানে P2 প্রাইম ইকুয়ালস টু ইটা ইনটু পি প্রাইম, এটা আসবে। সো ইটার ভ্যালু এখানে কত দেখো তো? 50%, মানে 0.5। ওকে, এই জায়গাতে ইটার ভ্যালু কত ছিল? 80%, মানে 0.8 ইন্টু পি। সো পি এর ভ্যালু কত ছিল? 4.73। সো এটা যদি ওখানে বসাও তাহলে কত আসবে? 0.8 ইন্টু 4.73, এটা। এখান থেকে দেখো আমরা পি ডাবল প্রাইম পাইলাম। এই পি ডাবল প্রাইম আসলে কার কি? এই পি ডাবল প্রাইম আসলে আমাদের যে ক্রেনটা আছে সেই ক্রেনের ক্ষমতা। এখন ক্রেনের ক্ষমতা এই পি ডাবল প্রাইম ইকুয়ালস টু আমার ফর্মুলা হচ্ছে এফভি। কেন? কারণ পি ইকুয়ালস টু এফভি, পি ইকুয়ালস টু এফভি, ক্ষমতা পি ইকুয়ালস টু এফভি আমরা জানি। তাহলে এখান থেকে ভি ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে পি ডাবল প্রাইম ডিভাইডেড বাই এফ। সো পি ডাবল প্রাইমের ভ্যালু দেখো আমি এই বের করে রাখছি, এইটা আমি এখানে এখন বসাবো, নিচে আমি এফ এর ভ্যালু দেখো এখানে পাচ্ছি কত? 746 নিউটন। এইটা বসালে এখান থেকে আমি ভেলোসিটি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি? ভেলোসিটি পাচ্ছি। তাহলে কি পাইলাম আমরা? কেমনে করলাম দেখো, প্রথমে আমি এখানে মোটর নিলাম, সেই মোটরের সর্বোচ্চ ক্ষমতা দেয়া, সেখান থেকে আমি প্রকৃত ক্ষমতাটা বের করলাম। প্রকৃত ক্ষমতা সে পাস করছে কাকে? ক্রেনকে। ক্রেনের সর্বোচ্চ ক্ষমতা তৈরি হচ্ছে মোটরের প্রকৃত ক্ষমতা। এবার এই ক্রেন এর আবার ক্ষমতা কিছুটা কমে যাচ্ছে,
সেই জায়গা থেকে আমি প্রকৃত ক্ষমতা পি ডাবল প্রাইম পাইলাম, এটা আমি ইটার মাধ্যমে বের করলাম, করে এইটাকে থেকে আমি কি করছি, সে কত ভেলোসিটিতে উপরের দিকে উঠাইতে পারবে সেটা বের করতে হচ্ছে, কারণ আমার বলটা দেয়া আছে। সো পি ডাবল প্রাইম ইকুয়ালস টু এফভি। সো তুমি কি করবা, প্রশ্নটা কয়েকবার পড়বা, পড়লে এটা বুঝতে পারবা। সো এই ক্ষমতা নির্ণয়ের এই টাইপের ম্যাথ আমাদের খুবই আসতে দেখা যায়। সো এটা আসতে পারে, এইটা আমরা একটু এভাবে মনে রাখবো। হ্যাঁ, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো। সো আশা করি এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়েছে। পরে আসো বলছে 6 কেজি ভরের, এই 2 কেজি ভরের একটি বস্তুর অবস্থান ভেক্টর এত দেয়া আছে এবং বেগ এত দেয়া আছে, কৌণিক ভরবেগের মান বের করো। আমরা জানি কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু আর ক্রস পি ভেক্টর, আর ভেক্টর আর পি ভেক্টর। তো এখানে দেখো তো আর ক্রস পি ভেক্টর, তো দেখো তো কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু আর ক্রস পি, এখানে দেখো তো পি কোথাও দেয়া আছে, দেয়া নেই, বাট ভি দেয়া আছে, ভি দেয়া আছে, এম দেয়া আছে। আমরা জানি পি ইকুয়ালস টু এম ভি। তো খেয়াল করো এম এর ভ্যালু 2 এবং ভি এর ভ্যালু দেখো দেয়া আছে 2i মাইনাস 4j প্লাস 2k। সো এইটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো 4i মাইনাস 8j প্লাস 4k এটা আসে। তাহলে দেখো তো এইবার যদি আমি আর ক্রস পি করি তাহলে আর এর ভ্যালু জানি, পি এর ভ্যালু জানি, ক্রস করতে পারবো না। সো আই নিলাম, জে নিলাম, কে নিলাম। আই জে কে নিলে দেখো 1 মাইনাস 2 প্লাস 2 একটা ভ্যালু আসে, আর এই জায়গাতে আসে 4 মাইনাস 8 প্লাস 4। এবার এখান থেকে যখন আমি আই কে নিব, যখন আমি এই আই কে নিব তখন আর গুণ করলে দেখো মাইনাস 4 দুগুণা 8 মাইনাস এই জায়গায় গুণ করলে দেখো 8 দুগুণা 16, সো মাইনাসে মাইনাসে প্লাস 16 আসলো। এবার দেখো মাইনাস যখন আমি জে কে নিব, এই জে কে নিব তাহলে দেখো এইদিকে গুণ করলে 4 আসে, মাইনাস এদিকে 4 দুগুণা 8 আসে, প্লাস যখন আমি কে কে নিব, যখন আমি কে কে নিব তখন দেখো এদিকে গুণ করলে মাইনাস 8 আসে, মাইনাস 8 আসে, মাইনাস এদিকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, এই 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 জায়গায় মাইনাস আছে 4 দুগুণা 8, এই জায়গায় মাইনাস আছে আর ফর্মুলা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 8 আসে। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি কি পাবা, এই জায়গা থেকে দেখো তুমি 8i পাবা, তাই না, 8i পাবা। এখান থেকে ক্যালকুলেশন করলে এই মাইনাসটা বের হয়ে আসবে আর এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 4j পাবা, আর এই জায়গাতে দেখো এটা 0 হয়ে যায় 0 পাবা। সো 8i প্লাস 4j এটা আসে হচ্ছে আমার এখানে কৌণিক ভর। এখন কৌণিক ভরের এইটা কি ভেক্টরে বের করতে বলছে নাকি ডাইরেক্ট মান বের করতে বলছে? উত্তর হচ্ছে মান বের করতে বলছে। সো মান বের করতে বললে এল মান বা এল অ্যাবসোলিউট ভ্যালু ইকুয়ালস টু রুটের নিচে 8 স্কয়ার প্লাস 4 স্কয়ার। সো ক্যালকুলেশন করলে রুটের নিচে 64 প্লাস 16। সো 64 প্লাস 16 মানে কি দেখো 10 আসে, 10 হাতে থাকে 1, 8 আর 1 6 আর 1 7 আর 1 8। সো রুট ওভার 80 আসে হচ্ছে আমাদের এখানে ভ্যালু, রুট ওভার 80। সো রুট ওভার 80 যেটা আসে এটা হচ্ছে আমাদের এখানে ভ্যালু আসে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ক্যালকুলেশনটা একটু তারপর ক্রস চেক করো, আশা করি এটাই আমাদের কারেক্ট আনসার, কোনো ভুলভাল হয় নাই। পরে দেখো আমাদের এখানে বলছে যে 10⁵ প্যাসকেল চাপ এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বায়ুর আয়তন এত। তাহলে এখানে আমার বায়ুর আয়তন দেয়া আছে, ভি দেয়া আছে। তো দেখো এখানে আমাদের প্রেসার P1 দেয়া আছে, এখানে টেম্পারেচার T1 দেয়া আছে, এখানে আয়তন V1 দেয়া আছে। একে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচিত করলে, সংকোচিত করব কিভাবে, আমরা প্রেসারকে পরিবর্তন করব। তাহলে P2 পাইলাম, করা হলো। তাহলে বলছে এখানে আমাদের এই বিক্রিয়ায় তাপের পরিমাণ বের করো। আমাদের এই বিক্রিয়া কি করতে হবে, তাপের পরিমাণ বের করতে হবে। তো খেয়াল করো আমরা জানি তাপের পরিমাণই হচ্ছে আমাদের কৃত কাজের পরিমাণ। তাহলে কৃত কাজ W ইকুয়ালস আমরা জানি nRT ln V2 ডিভাইডেড বাই V1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার খেয়াল করো প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। তো প্রক্রিয়া যখন সমষ্ণ হয় তখন আমরা জানি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন আমরা বলো তো এটাও জানি না যে PV ইকুয়ালস টু nRT। তো PV এর জায়গায় P1 V1 যেটাই বসাও এটা আসলে nRT এর সমান, তাই না, nRT এর সমান। তাহলে খেয়াল করো যেখানে আমরা nRT পাচ্ছি এখানে আমরা P1 V1 বসাতে পাচ্ছি, তাই না, P1 V1 বসাতে পাচ্ছি। কারণ কি এই জায়গায় অলরেডি P1 এবং V1 দেয়া আছে। এবার লন উপরে দেখো V2, নিচে দেখো V1 দেয়া আছে, উপরে V2 নিচে V1 দেয়া আছে। সো উপরে V2 নিচে যদি V1 দেয়া থাকে তাহলে দেখো এই জায়গাতে V2 ডিভাইডেড বাই V1 করতে পারবো কিনা আমরা। দেখো এই জায়গাতে যদি আমি V2 ডিভাইডেড বাই V1 করি, V2 ডিভাইডেড বাই V1 করি তাহলে এই P এখানে চলে আসবে। সো P1 ডিভাইডেড বাই P2 আসবে। তাহলে এখানে দেখো আমাদের P1 ডিভাইডেড বাই P2 আসবে। সো ক্যালকুলেশন করলে P1 V1 এটার ভ্যালু বসাও। P1 এর ভ্যালু 10⁵ V1, V1 এর ভ্যালু কত 1.8, এইটা পাবো।
ইনটু লন ডিভাইডেড বাই দেখো P2 ডিভাইডেড বাই P1 পাবো। P2 এর ভ্যালু কত? P2 এর ভ্যালু পরবর্তীতে সংকুচিত চাপ যেটা ওইটা, সেটা কত? 5 না P1 ডিভাইডেড বাই P2, উপরে ছিল V2 ডিভাইডেড বাই V1, এখানে P1 ডিভাইডেড বাই P2। তাহলে দেখো উপরে যাবে 10 টু দি পাওয়ার 5, নিচে যাবে 5 ইনটু 10 টু দি পাওয়ার 5। তো এইটা বসানোর পরে তুমি এখন এই জায়গা থেকে কি পাবা? এক্সাক্ট ভ্যালুটা পেয়ে যাবা। সো ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ভ্যালুটা বসাই দিলে হয়ে যাচ্ছে। কতক্ষণ আছে টাইম? 10 মিনিট লাগবে, আসতেছি। ওকে, হ্যাঁ। সো আসো পরে দেখো বলছে একটা ট্রানজিস্টরের আলফা ইকুয়ালস টু 0.95 এবং দেখো আই ইকুয়ালস টু এত মাইক্রোঅ্যাম্পিয়ার, আইবি বের করো। সো আমরা জানি এই জায়গাতে আলফা এবং বেটা দুইটা ভ্যালু আছে। সো আলফা এবং বেটা, আলফার ক্ষেত্রে মাথায় রাখবা নিচে আমাদের আই বসে, বেটার ক্ষেত্রে মাথায় রাখবা নিচে আমাদের আইবি বসে। তাহলে আমাদের কমন জিনিস আরেকটা কি আছে? আইসি। দুইটার ক্ষেত্রেই উপরে আইসি বসে। যাদের ফর্মুলা মনে থাকে না তারা এইভাবে মনে রাখতে পারো। এবার মনে রাখবা যে অ্যামিটারের কারেন্ট আইই ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, এটা। তো খেয়াল করো এখানে আমাদের যেহেতু আলফার ভ্যালুটা দেয়া আছে, তো এখানে আমাদের আলফার ভ্যালু দেয়া থাকলে আমরা এখান থেকে আইসি এর ভ্যালু বের করতে পারি। আইসি ইকুয়ালস টু আইই ইনটু আলফা, এটা বের করতে পারি। তো আমাদের এখানে বের করতে বলছে দেখো আইবি। সো আইবি যদি বের করে আইবি ইকুয়ালস টু আমাদের ভ্যালু কি আসবে? দেখো আইই মাইনাস আইসি, এটা আসবে। সো আইই মাইনাস আইসি এর ভ্যালু, সো আইই এর ভ্যালু দেখো দেয়া আছে কিনা? ইয়েস, 1 মাইক্রো অ্যাম্পিয়ার দেয়া আছে, 1 মাইক্রো অ্যাম্পিয়ার বসালাম, মাইনাস আইসি এর ভ্যালু দেখো 1 আই ইনটু আলফা। সো আই মানে 1 মাইক্রো অ্যাম্পিয়ার অলরেডি আছে ইনটু আলফা, আলফার ভ্যালু দেখো 0.95, সো 0.95 এটা বসালাম। সো 1 মাইনাস 0.95 ক্যালকুলেশন করলে 0.05 মাইক্রো অ্যাম্পিয়ার। এইভাবে ক্যালকুলেশন করতে হয়। এই যে প্রবাহ বিবর্ধন গুণাঙ্ক, এই জায়গা থেকে একটা ম্যাথ দিয়ে দেয় টিচারদের, খুবই প্রিয় একটা জায়গা, হটস্পট। সো এটা ভালো করে মাথায় রাখবা, এটা মাথায় রাখলে এই জায়গা থেকেও তুমি প্রশ্ন পাবা। গ্রেট, এই পর্যন্ত ক্লিয়ার? পরে দেখো পরের ম্যাথটা দেখি। বলছে দেখো 3 মিটার দৈর্ঘ্য এবং 3 মিলিমিটার ব্যাসার্ধের একটি তারকে টানলে তারের দৈর্ঘ্য এত মিলিমিটার বৃদ্ধি পায়, তারটির ব্যাস কতটুকু কমবে এটার পয়সন অনুপাত দেয়া আছে। সো দেখো পয়সন অনুপাত থেকেও কোশ্চেন আসে। আমরা জানি পয়সন অনুপাত সিগমা ইকুয়ালস টু উপরে আমাদের দৈর্ঘ্য বিকৃতি, উপরে আমাদের পার্শ্ব বিকৃতি, নিচে আছে দৈর্ঘ্য বিকৃতি। সো পার্শ্ব বিকৃতি মান হচ্ছে ডেল আর ডিভাইডেড বাই আর, আর দৈর্ঘ্য বিকৃতি মান হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল, এটা আসে। সো খেয়াল করো আমরা যদি এখন এই ভ্যালুগুলা বসাই, পয়সন অনুপাতের ভ্যালু দেয়া আছে 0.21। তো এখানে আমাদের ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাইছে দেখো, ব্যাসার্ধ আর না, সো ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি পাইছে? 3 মিলিমিটার। সো 3 মিলিমিটার মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, মিলিমিটারকে মিটারে নিয়ে নিছি, ডিভাইডেড বাই এই যে ব্যাসার্ধর তারের ব্যাস কতটুকু কমবে। ওকে, আচ্ছা 3 মিলিমিটার ব্যাসার্ধের একটি তার, এটা বৃদ্ধি না, এটা হচ্ছে বেসিক তারের দৈর্ঘ্য দেয়া আছে। তার মানে আমাদের এখানে উল্টা বসাইলে হবে না, আমাদের ঠিক বসাতে হবে। তো দেখো তারের দৈর্ঘ্য দেয়া আছে, এই তারের ব্যাসার্ধ দেয়া আছে, তারের দৈর্ঘ্য দেয়া আছে। সো তারের ব্যাসার্ধ আমাদের 3 মিলিমিটার দেয়া আছে, তাহলে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কতটুকু কমবে ব্যাস সেটা জিজ্ঞেস করছে। তাহলে এখানে আমরা ব্যাসার্ধের কমবে কতটুকু সেটা আগে নিব, ডেল আরটা নিয়ে নিব। ওকে, ডেল আরটা নিয়ে নিলাম। সেই জায়গায় আমাদের ডেলার থেকে গেল, যদি এখানে আমাদের ডেলার থাকে। এবার আমাদের দৈর্ঘ্য কত সেটা বলছে 3 মিটার, এই জায়গায় দেখো 3 মিটার দিছে। এবার বলছে এই দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য বৃদ্ধি দেখো 0.2 মিলিমিটার। সো এখানে আমরা 0.2 মিলিমিটার, মিলিমিটারকে মিটার নিলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 পাই। সো এবার এখান থেকে যদি তুমি একটু কাটাকাটি করো, দেখবা কাটাকাটি করলে এখান থেকে তোমার বেসিক ভ্যালুগুলো বের হয়ে যাবে। সো বেসিক ভ্যালু বের করব, আমাদের মেইন লাগবে হচ্ছে কি ডেল আর এর ভ্যালু। সো ডেল আর এর ভ্যালু কেমনে পাবা? ডেল আর ইকুয়ালস টু, তুমি দেখো এই টোটালটা এই সাইডে এসে গুণ হয়ে যাচ্ছে। সো 0.21 ইনটু এই টোটালটা এই সাইডে এসে গুণ হলে 0.2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 3, এটা পাচ্ছি। ওকে, এবার পরবর্তীতে দেখো এই যে নিচে, এটাও তো নিচের অংশ, এই নিচের অংশটা কি হচ্ছে? এই নিচের অংশটাও এখানে এসে এই সাইডে এসে গুণ হয়ে যাচ্ছে। সো 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আসতেছে। সো এইটা এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি ডেল আর এর ভ্যালু পাবা। সো ডেল আর এর ভ্যালু পাইলে তো আর ব্যাস কতটুকু কমবে সেটা পাবা না, তাহলে ব্যাস কমবে ডেল ডি ইকুয়ালস টু 2 ইনটু ডেল আর, সে সাথে একটা 2 দিয়ে গুণ করবা, তাহলেই হয়ে যাবে। দ্যাটস ইট, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার হয়েছে? সো এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এভাবে ক্যালকুলেশন করবা, তাহলে এখান থেকে তুমি জিনিসটা পাবা।
ওকে, সো এখানে দেখো আমাদের পরবর্তীতে ধারক থেকে একটা ম্যাথ আসছে, বলছে একটা বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব এত দেয়া আছে। সো বায়ুপূর্ণ, তো দেখো ধারকত্ব C ইকুয়ালস টু এপসাইলন কে এ ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে ফর্মুলা। যখন বায়ু দিয়ে পূর্ণ থাকে তখন কে এর ভ্যালু 1। এবার বলছে যদি ধারকটির পরাবৈদ্যুতিক ধ্রুব 6 হয়, মানে কে এর ভ্যালু যখন আমি 6 নিছি এবং এর মাধ্যম দিয়ে পরিপূর্ণ হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে অর্ধেক করা হয়, মানে এই যে ডি এর ভ্যালু ডি প্রাইম ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই 2 করা হয়, তখন এই ধারকত্ব কতটুকু হবে? ঠিক আছে, আগের ধারকত্বের তুলনায় আমাদের বের করতে হবে। সো আমাদের এখানে আগের ধারকত্ব এটা দেয়া আছে, নতুন ধারকত্ব সি প্রাইম ইকুয়ালস টু এপসাইলন কে এ ডিভাইডেড বাই ডি প্রাইম এটা। তো দেখো এখানে আমরা এপসাইলন নিলাম, কে এর ভ্যালু আমার 6 দেয়া আছে, এ এর ভ্যালু আমার এই থাকবে, ডি প্রাইম মানে হচ্ছে ডি বাই 2 হবে। সো ক্যালকুলেশন করলে দেখো এপসাইলন এ ডিভাইডেড বাই 2 ইনটু এই দুই উপরে যে 12 হয়ে যায়, তাহলে এই আগের যে ধারকত্ব সেটা ছিল সি ইনটু এর সাথে আসলো 12, তাহলে ক্যালকুলেশন করলে সি প্রাইম ইকুয়ালস টু 12 ইনটু সি আসে, সি প্রাইম ইকুয়ালস টু 12 ইনটু সি আসে। সো এটা হচ্ছে আমাদের নতুন ধারকত্ব যেটা, সেটা আমরা পাইলাম। এইভাবে কিন্তু এই ম্যাথগুলা করতে হবে। ওকে, সো এরপরে দেখো আমাদের বলছে 0.5 মিটার উচ্চতা বিশিষ্ট এত কেজি ভরের একটি স্প্রিংকে এর উপর পতিত করা হলো। তো একটা দেখো স্প্রিং দেয়া আছে, একটা স্প্রিং এভাবে এভাবে দেয়া আছে, এর উপরে একটা 0.5 মিটার ভরের বস্তুকে পতিত করা হলো। তাহলে দেখো এত উচ্চতা থেকে যদি আমরা পতিত করি 2.5 কেজি ভরের একটা বস্তুকে, তাহলে দেখো এই পতনের জন্য, এই ভরের জন্য আমার শক্তি হবে হচ্ছে mgh। ঠিক আছে, আর এই জায়গায় খেয়াল করো ওই যে স্প্রিং যে বলটা দিবে, এই বলটা দিবে, এই বলের জন্য আমার যে সংকুচিত হবে সেটা হচ্ছে হাফ kx স্কয়ার। ঠিক আছে, সো দেখো এই জায়গাতে আমার স্প্রিং ধ্রুবক এত, যেই বলের জন্য যে সর্বাধিক সংকুচিত হবে সেই সংকোচনের জন্য যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে হাফ kx স্কয়ার। তো সংকোচন যদি বের করতে চাও তাহলে x ইকুয়ালস টু x স্কয়ার ইকুয়ালস টু তুমি ভ্যালু কি বসাবা 2mgh ডিভাইডেড বাই k, এটা বসাবা। পরে x ইকুয়ালস টু রুটের নিচে 2mgh ডিভাইডেড বাই k বসাবা। এবার m এর ভ্যালু দেখো দেয়া আছে, g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু 0.5 মিটার, k এর ভ্যালু দেখো ওখানে দেয়া আছে, সব মিলাই ক্যালকুলেশন করলে সংকোচের পরিমাণ পাবা। তো একটা ভরের বস্তুকে স্প্রিং এর উপর ফেললে সংকোচনের যে পরিমাণ, এটা বের করার ফর্মুলা কি mgh ইকুয়ালস টু হাফ kx স্কয়ার, এটা দিয়ে বের করা যায়। ঠিক আছে, ঠিক আছে, সেম ভাবে এখানে দেখো এই জায়গাতে আরেকটা ম্যাথ ছিল, এভাবেই করতে হয়। প্রথমে আমরা mgh বের করি, mgh হচ্ছে আমরা টোটাল শক্তি বের করি। এই শক্তির দেখো 75% খরচ হয়ে যায় যখন একটা জায়গা থেকে পতিত হয়, পড়বা, এটা আমার হাতে সময় কম এই জন্য আমি এইভাবে বলতেছি যে একটা বস্তু এখান থেকে পড়লো, পড়তে পড়তে একটা শক্তি ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে যাওয়ার পর তার 25% শক্তি অবশিষ্ট আছে, তাহলে টোটাল যে শক্তি ছিল তার 25% বের করা লাগবে। সেই শক্তি দিয়ে সে আবার কতটুকু উপরে উঠতে পারবে সেটা যদি বের করতে চাই, তাহলে নতুন যে শক্তি পাচ্ছি সেই শক্তি ইকুয়ালস টু আবারও আমাদের mgh করতে হবে, এখান থেকে h বের করলে আমি উচ্চতা পাবো। ঠিক আছে, সো আমি এটা বেসিকটা রিভিউ করলাম, এই ধরনের ম্যাথ কিন্তু আসবে, এটা মাথায় রাখো। ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, পাশাপাশি এনট্রপির এই ম্যাথগুলো দেখাই দিতে পারলে খুবই ভালো হইতো, আমার হাতে সময় কম, সময় নাই, সেহরি করবো, সো সেহরির সময় নাই। এনট্রপির এই ম্যাথটা কইরো, এনট্রপির এই ম্যাথটা কইরো। ঠিক আছে, আর এই সরল সন্ধিত কণার এই গতিশক্তি এবং স্থিতিশক্তির এই ম্যাথটা কইরো, এই কটা ম্যাথ কইরো। লাস্টে 2-3টা আমি এখন এই দুইটা করাইতে গেলে সেহরি মিস করবো, পরে রোজায় রাখতে পারবো না, তো হচ্ছে যার কারণে এটা করাই দিলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে কোন একটি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। স্লাইডে লাস্টে যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ শেষ করো, কেমন? থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।